আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওকে, সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের লেকচার নাম্বার আজকের আলোচনা টপিক হচ্ছে সমাস। ওকে, সো আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব। আশা করি ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তারপর আমাকে একটু জানাবেন যে আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন ইতিমধ্যে তারা ক্লিয়ারলি আমার সাউন্ড এবং অডিও এবং ভিডিও দেখতে পাচ্ছেন কিনা। যদি তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবকিছু যেহেতু ক্লিয়ার আছে, আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করে দিব। আমাদের আজকের আলোচনার টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যে টপিক হচ্ছে সমাস। সমাস টপিকটা নিয়ে অনেক বেশি দ্বিধায় থাকে এবং অনেক কনফিউজিং একটা টপিক। বাট আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সমাসের একদম বেসিক থেকে শুরু করে, ঠিক আছে? আচ্ছা, প্যারাডক্স নবিতা কোশ্চেন করছে, করি তবুও অনেক আটকে যায় মাঝে মধ্যে। তখন ভয় হয়, কি করবো ভাইয়া? আমার একজন সিনিয়র বলছেন প্রশ্ন নাকি অনেক সময় বিসিএস থেকে হয়, কথা কি সত্যি? ব্যাপারটা হচ্ছে কথা মিথ্যা না, মানে কথা সত্যি এটা আমি বলবো না, বাট কথা মিথ্যা না। এখন হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে বিসিএস এর প্রিভিয়াস ব্যাপারটা হচ্ছে আপনার মানে বেসিক যদি ভালো থাকে আপনি ইনশাল্লাহ ভালো করবেন। আর টেনশনে কিছু নাই, আমরা তো কিছুদিন পরে ইনশাল্লাহ পরীক্ষার। এক মিনিট, ওয়েট 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 ওয়েট। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি এখন একদম পুরোপুরি ক্লিয়ার সাউন্ড আছে এবং একদম পুরোপুরি সবাই শুনতে পাচ্ছেন। মানে সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। হ্যাঁ, তো এটাই দেখলাম যে সাউন্ড প্রবলেম তো এটা হওয়ার কথা না। সাউন্ড প্রবলেম এটা আসলে আশ্চর্য বিষয়, এটা সাউন্ডের প্রবলেম হওয়ার কথা না। পরে দেখলাম যে আমি সাউন্ডের কেবলটা আমার মাইক্রোফোনের যেটা ওটাতে ঠিক ইনপুট করেছি, কিন্তু ক্যামেরার মধ্যে ইনপুট করি নাই, এই জন্য প্রবলেম হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড প্রবলেম হচ্ছিল, আমি দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনারা বলার কারণে। ওকে, এখন আশা করি সাউন্ড পুরো ক্লিয়ার আছে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আছে। ভাইয়া আমার আগের 6টা ক্লাসের মতো, ভাইয়া আমার আগের 6টা ক্লাসের মতো বাকি আছে, ওগুলো কি করে এই ক্লাস করতে হবে নাকি এখন করলে বুঝতে পারবো? না, করেন, সমস্যা নাই, এখন এই ক্লাস করলে বুঝতে পারবেন। এখন এই ক্লাস করলে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, রুলস পড়ি প্র্যাকটিস করি যে ব্যাপারটা, সেটা হ্যাঁ সেটা বলতেছিলাম। ভাইয়া দেখেন, ব্যাপারটা হচ্ছে
বিসিএস থেকে কোশ্চেন হয়, এটা সত্য। আবার এটা পুরোপুরি এমন না যে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক পড়লে আপনার সব কমন পড়ে যাবে। ঠিক আছে, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক পড়লে আপনার অনেকটা আয়ত্ত থাকবে, কিন্তু তার মানে এই না যে আপনার সব কমন পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই কারণে আপনি যেটা করবেন, বেসিক স্ট্রং করার চেষ্টা করেন। বেসিক স্ট্রং থাকলে আর কিছুদিন পরে আমরা কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করব। ঠিক আছে, মানে মডেল টেস্ট নেওয়া শুরু করবো। এখন তো যেমন আপনাদের গ্রুপে পরীক্ষা নিচ্ছে টেক্কার উপরে, টেক্কার উপরে 3টা পরীক্ষা হয়েছে। 4 নম্বর পরীক্ষার জন্য রুটিন আজকে দিয়েছি, আমি রুটিন দিয়েছি। 4 নম্বর পরীক্ষা হচ্ছে আগামী 3 তারিখ। তো টেক্কার উপরে মোটামুটি আমাদের যে কটা পরীক্ষা লাগে আমরা একটু টেক্কার উপরে মানে বইটা শেষ করে তারপর হচ্ছে আমরা মোটামুটি মনে করেন যে প্র্যাকটিসের জন্য মডেল টেস্টের ব্যবস্থা করবো। মডেল টেস্ট আমরা ওখানে 10টা থেকে 12টা মডেল টেস্ট থাকবে। 10-12টা মডেল টেস্টে ফুল ব্যাকরণ পুরোটা শেষ করে দিব। ঠিক আছে, টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। তখন দেখবেন যে আর মডেল টেস্টের উপর আলাদা সলভ ক্লাস নিব প্রয়োজনে। তখন আলাদা বুঝে যাবেন যে কোন কোন জায়গায় আপনাদের ল্যাকিংস আছে, কোন জায়গাটা আপনার প্রবলেম হচ্ছে, এটা ধরতে পারবেন, সমস্যা নাই। কথা বুঝতে পারছেন ভাই? বেসিক কিভাবে স্ট্রং করব, এখন দেখেন বেসিক কিভাবে স্ট্রং করবেন। একটা জিনিস হচ্ছে ভাই, যেমন মানে অনেকে বলে স্যার সাঁতার কিভাবে শিখবো, কারণ সাঁতার শিখবো কিভাবে, এটা তো আসলে আপনি বই পড়ে সাঁতার শিখতে পারবেন না। মনে করেন আপনাকে সাঁতার শিখতে হলে মাটিতে মানে পানিতে নামতে হবে। আপনাকে সাঁতার শিখতে হলে হোঁচট মানে আপনাকে সাঁতার শিখতে হলে ডুব খাইতে হবে, পানি খাইতে হবে, 2-3 বার ডুব খাইতে হবে, তাই না? তো সাঁতার আপনি শিখবেন আস্তে 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 শিখবেন, কিন্তু তার জন্য পানিতে নামতে হবে। এখন আপনি যদি বই পড়ে শিখেন যে সাঁতারের জন্য পা এরকম এরকম ঝাঁপাইতে হবে, হাত এরকম করতে হবে, তাহলে জীবনে সাঁতার শিখবেন ওই পর্যন্তই, সাঁতার ওই মুখে মুখে পর্যন্তই। বাস্তবিক ব্যাপারটা হচ্ছে আপনার হবে না। তো এই জন্য আপনার কি করতে হবে, বেশি বেশি করে মডেল টেস্ট দিতে হবে। আপনার বেসিক কতটুকু ক্লিয়ার আছে, আপনার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আছে কোন একটা টপিক সম্পর্কে, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ওই টপিক সম্পর্কে আপনি বেশি বেশি করে মডেল টেস্ট দিবেন, বেশি বেশি করে আপনার কোশ্চেন অ্যানালাইসিস করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মডেল টেস্টের কি অবস্থা, আপনার মানে আপনার ইয়ার কি অবস্থা, মানে ডিটেলস এর কি অবস্থা, আপনি কতটুকু ভালো জানেন, কতটুকু স্ট্রং জানেন, কতটুকু গ্যাপ আছে, কতটুকু ল্যাকিংস আছে আপনার। এই জিনিসগুলো আপনি তত জানতে পারবেন যখন আপনি মডেল টেস্ট দিবেন। মডেল টেস্ট না দিলে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, নন্দিনী রয় বলছে ভাই সলভ করতে গেলে অনেক ভুল হয়। যাদের সলভ করতে গেলে অনেক ভুল হয়, একটু আল্লাহর রাস্তায় সেই জিনিসগুলো মার্ক করে ইন্ডিভিজুয়ালি, কোনো সলভ ক্লাস এটা সম্ভব না, ইন্ডিভিজুয়ালি আমাকে একটু ইনবক্সে নক করে বলবেন যে ভাই এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, এই জায়গাটা ধরতে পারতেছি না। আমি 1-to-1 কাউন্সিলিং করে চেষ্টা করবো আপনার পার্সোনাল প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য, যে এই জায়গাতে এইখানে আপনি ভুল হচ্ছে, এইটার ভুলটা এই জায়গার সাথে আপনার ঝামেলা করতেছেন, এই ঝামেলাটা ক্লিয়ার করে দেন। কিন্তু আপনি যদি মানে মানে সলভ ক্লাস নেই, আসলে সলভ ক্লাসে দেখা যায় যে একসাথে এক একজন কেউ হঠাৎ করে সমাস বলতেছে, সমাস বলার পরে হঠাৎ করে একজন উপসর্গ ঢুকাই দিছে, উপসর্গ পড়াই দিছি, পড়ানোর মাঝখানে হঠাৎ একজন বলতেছে স্যার এই কারকটা বুঝি না, মানে একটা হজবরল হয়ে যায়। এই কারণে যেটা করবেন আপনারা 1-to-1 কোনো প্রবলেম হলে আমাকে হচ্ছে ইনবক্স করে রাখবেন। আমি গত কয়েকদিন যাবত ইনবক্সে কারোই এসএমএস এর রিপ্লাই দিতে পারি নাই, এটাও সত্য, আন্তরিকভাবে দুঃখিত। গত 3 দিন যাবত আমি খুবই ঝামেলায় ছিলাম এবং আমি নিজেও একটু মানে ইয়ার মধ্যে ছিলাম। তো এই কারণে হচ্ছে আমি আজকে রাতের থেকে শুরু করবো ইনশাল্লাহ সবার এসএমএস এর রিপ্লাই দিয়ে দেওয়ার। আজকে রাত থেকে ইনশাল্লাহ সবার পেয়ে যাবেন। অভিধান তত্ত্ব বাচ্চ এই ক্লাসগুলো কবে হতে পারে স্যার? এই যে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, সাহিত্যের পিডিএফ গুলো দিলে পরে সিলেবাসটা আগায় ফেলা যাইতো। সাহিত্যের পিডিএফ গুলো তো দিছিলাম। আচ্ছা, আপনাদের গ্রুপে দেওয়া হয়নি, আগের ব্যাচে দেওয়া হয়েছে, 21-এ দেওয়া হয়েছে, 22-তে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নাই। নন্দিনী রয় বলছে ভাই আপনি বলছিলেন বাংলা ফার্স্ট ইয়ারে কবি পরিচিতি দাগিয়ে দিবেন, এটা কি আজকে দাগাই দিছি? এটা দিছি আরো 1 মাস আগে। আরো 1 মাস আগে সাহস বাংলা গ্রুপে এটা নিয়ে ডাগায় পোস্ট দিছি। আপনি গ্রুপে লেখা সার্চ দিয়েন যে ধ্রুব বইয়ের গুরুত্বপূর্ণ লেখক পরিচিতি। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ধ্রুব বই থেকে গুরুত্বপূর্ণ লেখক পরিচিতির পয়েন্ট, এটা লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। ওকে ফাইন, ঠিক আছে, এবার আসেন। এহসানুল হক সিয়াম বলছে ভাই আমাদের গদ্যপদ্যের পরীক্ষা কবে নেবেন? হ্যাঁ, সেটা নিয়েও আমরা পরীক্ষা শুরু করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এবার আমাদের আজকের আলোচনা শুরু করি। আমরা এবার আমাদের আজকের আলোচনা শুরু করি। আজকের আমাদের যে আলোচনা, আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে সমাস। আমরা এখন শুধু সমাস নিয়ে চিন্তা করব, সমাস নিয়ে কথা বলবো। সমাসের বাইরে কোনো কিছু মাথায় রাখেন না,
বাদ দিয়ে দেন, ঠিক আছে? সমাসের বাইরে কোনো কিছু মাথায় রাখেন না, একদম বাদ দিয়ে দেন, ঠিক আছে? অবশ্য আমি এখন আর আপনাদের কমেন্টও দেখবো না এখন আপাতত কিছুক্ষণ, কারণ আপাতত আমি এখন কিছুক্ষণ পড়াবো, ঠিক আছে? আমি আপনাদের সব কমেন্ট এখন রেখে দিছি, এখন আর কোনো কমেন্টও দেখবো না, কমেন্ট আপাতত বাদ। আপাতত খালি আমি এখন কিছুক্ষণ পড়াবো, তারপরে আমি আপনাদের কমেন্ট দেখবো, ওকে? আচ্ছা, এবার আসেন তাহলে সমাস। সমাস জিনিসটা কি? আমি ধরে নিচ্ছি আপনারা সমাসের সহ জানেন না, ধরে নিচ্ছি। যে জানেন খুব ভালো, আলহামদুলিল্লাহ, বাট ধরে নিচ্ছি আপনি সমাসের সহ জানেন না। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, ঠিক আছে? ওকে, ফাইন। আসেন তাহলে প্রথম কথা হচ্ছে সমাস কি জিনিস। ওকে, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি বলেন? সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি বলেন? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এখন দেখেন, এই যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, অথবা এটাকে আমি এভাবে বলতে পারি যে বহু পদের একপদীকরণ। বহু পদের একপদীকরণ, বহু পদের একপদীকরণ, বহু পদের একপদীকরণ, ঠিক আছে? তাহলে দুটোই বলা যায়, হয় সমাজকে আপনি সংক্ষেপণও বলতে পারবেন বা বহু পদের একপদীকরণ এটাও বলতে পারবেন, দুটোই বলতে পারবেন। এখন আসেন, যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখেন, সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা বহু পদের একপদীকরণ, আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরেন আমি মনে করলাম যে এখানে কোন একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই ছেলেটার নাম হচ্ছে আকাশ, এবং এই আকাশ হচ্ছে সেই ছেলেটা। আমি যদি বলি আকাশ এই সেই ছেলে, মানে এই ছেলেটাই সেই ছেলেটা, যেই ছেলেটা শান্ত এবং যেই ছেলেটা শিষ্ট। এই বিশাল বড় বাক্য না বলে আমি যদি বলতাম যে ছেলেটা শান্তশিষ্ট, তাহলেই কিন্তু হতো, তাই না? আমি যদি বলতাম যে ছেলেটা শান্তশিষ্ট, তাহলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আমি তা না বলে কি বললাম? এই ছেলেটাই সেই ছেলেটা, যেই ছেলেটা শান্ত এবং যেই ছেলেটা শিষ্ট। তার মানে কি করছি? বিশাল বড় একটা বাক্য বলছি। এই বিশাল বড় বাক্যটাকে আমি কি করে ফেলছি? ছোট করে ফেলছি, এক পদ করে ফেলছি, অনেকগুলো পদকে আমি এক পদ করে ফেলছি। এটাকে কি বলা হচ্ছে? সমাস। তার মানে সমাস জিনিসটা কি? বহু পদের একপদীকরণ, যেটাকে বলা হয় সংক্ষেপণ। আচ্ছা, এখন আসেন, যদি বলা হয় যে সমাসে কিসের মিলন হয়, যদি প্রশ্ন করা হয় যে সমাসে কিসের মিলন হয়, তাহলে কারেক্ট আনসার কি হবে? খেয়াল করেন, সমাসে মিলন হয় পদের। মনে রাখবেন, সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় পদের। সমাসে মিলন হয় কিসের বলেন? সমাসে মিলন হয় পদের। আর এরকম একটা মিলনের প্রশ্ন আরো একটা দেখেছি আমরা, সেটা হচ্ছে সন্ধিতে কিসের মিলন হয়। একসাথেই পড়িয়ে দেই, সন্ধিতে কিসের মিলন হয় বলেন তো? সন্ধিতে মিলন হয় যদি কিসের বলে, তাহলে সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির। কিন্তু সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় হচ্ছে পদের, ঠিক আছে? সমাসে মিলন হয় পদের, সন্ধিতে মিলন হয় ধ্বনির। আর যদি অপশনে ধ্বনির না থাকে সেক্ষেত্রে দাগাবেন বর্ণের। যদি ধ্বনির না থাকে সেক্ষেত্রে দাগাবেন বর্ণের, বাট ধ্বনির থাকে ধ্বনির দাগাবেন, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আসেন, যদি প্রশ্ন করা হয়, ওয়েট, হ্যাঁ, এখন আসেন যদি প্রশ্ন করা হয়, এখন যদি প্রশ্ন করা হয় যে সমাস শব্দটার মানে কি, এটা তো আমরা দেখলাম। এখন সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয় যদি বলা হয়, তাহলে মনে রাখবেন সমাস হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাস হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, কেন সমাস শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়? বিকজ সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। সমাসের মাধ্যমে কি হয় বলেন? নতুন শব্দ তৈরি হয়। সেই কারণে সমাসকে আমরা কি বলবো? সমাসকে আমরা বলবো ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে সমাস শব্দটা কিভাবে গঠিত হয়েছে, সমাস শব্দটা কিভাবে গঠিত হয়েছে, তো মনে রাখবেন সমাস শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় সাধিত হয়ে। আপনাদের একদিন মনে হয় আমি বলেছিলাম, এটা প্রত্যেকটা টপিকের শুরুতেই আলোচনা করার সময় বলি, ব্যাকরণের যে কোনো টপিকের নাম, এই নামটা যদি বলে যে কিভাবে গঠিত হয়েছে, তাহলে কারেক্ট আনসার হবে প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে। খেয়াল করেন, সমাস শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। গঠিত হয়েছে, সমাস শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। সমাস শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে? প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এটার বিশ্লেষণটা কি? এবার আসেন, এটার বিশ্লেষণ কি? সমাসের বিশ্লেষণ হচ্ছে সম যোগ অস যোগ অ। সম যোগ অস যোগ অ, এটাই হচ্ছে কি সমাস। মানে এটার প্রকৃতি প্রত্যয় সাধিত বিশ্লেষণ হচ্ছে সম যোগ অস যোগ অ। কথা কি বুঝতে পারছেন? সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে? কারেক্ট আনসার হচ্ছে সম যোগ অস যোগ অ, এটা হচ্ছে সমাস। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, তাহলে সমাস শব্দ তত্ত্বের হচ্ছে বিষয়
সমাস শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি প্রত্যাশাদিত হয়ে। সমাসের বিশ্লেষণটা কি সেটা আমরা দেখলাম। এখন আসেন, যদি প্রশ্ন করা হয় সমাসের অংশ কয়টা, যদি প্রশ্ন করা হয় যে সমাসের অংশ কয়টা, ওকে, মনে রাখবেন সমাসের অংশ, সমাসের অংশ বা অংশ না বলে এটাকে আমরা সমাসের প্রতীতিও বলতে পারি। এটাই পরীক্ষা বেশি আছে যে সমাসের প্রতীতি কয়টা, অংশ, প্রতীতি বা উপাদান যাই বলুক না কেন, সমাসের অংশ, প্রতীতি বা উপাদান সেটা হচ্ছে 5টা। অনেকে কোশ্চেন করে স্যার প্রতীতি মানে কি? ভাই আমি অবলিক দিয়ে লিখছি প্রতীতি, তার মানে কথাটা বুঝতেই পারতেছেন যে প্রতীতি মানেই অংশ বা প্রতীতি মানেই উপাদান, একই কথা। সমাসের অংশ বলুক বা প্রতীতি বলুক বা উপাদান বলুক, সেটা কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 5টা। এখন আসেন 5টা কি কি আমরা একটু দেখি। আসেন, এক নাম্বার হচ্ছে পূর্বপদ, বলেন এক নাম্বার কি? এক নম্বর হচ্ছে পূর্বপদ, 2 নম্বর হচ্ছে পরপদ বা উত্তরপদ, 2 নম্বর হচ্ছে পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। 3 নম্বর হচ্ছে সমস্ত পদ, বলেন 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সমস্ত পদ। 4 নম্বর হচ্ছে সমাসবদ্ধ পদ, 4 নম্বর হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার কথা আছে সমস্ত পদ বা এটাকে সরি সমস্ত পদ এটাকে কিন্তু, আচ্ছা আমি মুসলাম কেন, হ্যাঁ সমস্ত পদ এটাকেই কিন্তু বলা হয় সমাসবদ্ধ পদ, আমি ভুলে এটাকে ওইখানে লিখে ফেলছি। ওকে, এবার দেখেন এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর যেটা 4 নাম্বার সেটা হচ্ছে ব্যাস বাক্য। 4 নম্বরের নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা এটাকে সমাস বাক্য বলা যায়। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এন্ড 5 নাম্বার হচ্ছে সমসমান পদ, 5 নম্বর হচ্ছে সমসমান পদ। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার 5টা অংশ সমাসের নাম কি কি? একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, একটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, একটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, একটা হচ্ছে সমসমান পদ। এই 5টা হচ্ছে কি সমাসের অংশ বা প্রতীতি। সবার যদি লেখা হয় তাহলে আমাকে একটু ওকে বা ডান লিখে জানাবেন, তারপরে আমি পরবর্তী আলোচনায় চলে যাব। সবার যদি লেখা হয় আমি একটা উদাহরণের সাহায্যে আলোচনা করে জানাবো, জিনিসটা বুঝিয়ে দিব। একটু লেখা হলে জানাবেন। আচ্ছা, মোটামুটি সবাই ডান লিখেছেন, তার মানে মোটামুটি সবার এইটুক লেখা হয়ে গেছে। আচ্ছা, এইবার একটা উদাহরণের সাহায্যে আমরা এই যে 5টা জিনিস লিখলাম, এই 5টা জিনিস একটু আইডেন্টিফাই করে নিব যে কোন অংশটাকে কি বলা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে আইডেন্টিফাই করে নিব। ধরেন আমি লিখে নিলাম সিংহ চিহ্নিত আসন। খেয়াল করেন, আমি লিখে নিলাম, যেখানে লিখবেন এটা তার উপরে 2 লাইন জায়গা ফাঁকা রাখবেন। যেখানে লিখবেন তার উপরে 2টা লাইন, বেশি না 2 লাইন, মাত্র 2 লাইন জায়গা ফাঁকা রাখবেন। কেন রাখবেন পরে বলতেছি। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি বলেন? সমান সমান হচ্ছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান হচ্ছে সিংহাসন। আচ্ছা, এবার ভালো করে বুঝেন, এই যে বললাম সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, এখন এই সিংহ চিহ্নিত আসন বা সিংহাসন এটাকে আমরা নাম দিব, কোন অংশটার কি নাম আমরা একটু সেটা দেখবো। আচ্ছা, ঠিক যেভাবে আমি যেভাবে লিখি, উপরে লিখলে উপরে লিখবেন, নিচে লিখলে নিচে লিখবেন, যেভাবে লিখি ওভাবে লিখবেন। ঠিক আছে? ওকে, এই যে সিংহ এটার উপরে তীর চিহ্ন দিয়ে লেখেন, এটার নাম হচ্ছে পূর্বপদ। এটার নাম হচ্ছে কি বলেন? এটার নাম হচ্ছে পূর্বপদ, অর্থাৎ এই অংশটাকে বলা হয় পূর্বপদ। আসন এই অংশটাকে বলা হয় পরপদ, বলেন আসন এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় পরপদ। আচ্ছা, এখন তাহলে সিংহাসন এটা গঠিত হয়েছে কি কি দিয়ে বলেন তো? সিংহাসন এই অংশটাকে বলা হয় সমস্ত পদ, বলেন সিংহাসন এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় সমস্ত পদ। এবং একটু খেয়াল করে দেখেন সমস্ত পদের মধ্যে কি আছে? সিংহ আর আসন। তার মানে এই যে সিংহ আর এই যে আসন, এই দুইটা মিলে হচ্ছে কি বলেন? দুইটা মিলে হচ্ছে সিংহাসন। তার মানে মাঝে মাঝে এরকম প্রশ্ন করে যে পূর্বপদ ও পরপদের সমন্বয়ে গঠিত হয় কোন পদ? কারেক্ট অ্যান্সার হবে সমস্ত পদ। অপশন কি কি থাকে জানেন? পূর্বপদ ও পরপদের সমন্বয়ে গঠিত হয় কি পদ? অপশন থাকে সমসমান পদ, অব্যয় পদ, সমস্ত পদ, কোনটিই নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে সমস্ত পদ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পূর্বপদ ও পরপদের সমন্বয়ে গঠিত হয় কোন পদ? সমস্ত পদ। তবে এইখানে আপনাকে একটা কথা বলে রাখা ভালো। ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে সিংহ, ব্যাপারটা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি বলছি সিংহ, ঠিক আছে, তো এই সিংহটাই যে পূর্বপদ হবে সব সময়, কারণ এখানে পূর্বে বসছে। আর এই যে আসন, এই আসনটাই যে সবসময় পরপদ হবে,
কারণ এটা পরে বসছে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় দেখা যায় এই যে সিংহ, এটা মানে এখানে বসছে, মানে পরে বসছে, মানে ব্যাস বাক্যের। আবার আসন, এটা দেখা যাবে এখানে বসছে, মানে এখানে বসছে পরে, কিন্তু এখানে বসছে পূর্বে। মানে ব্যাপারটা এরকম না যে ব্যাস বাক্যের প্রথমে যেটা থাকবে এটাই পূর্বপদ, পরে যেটা থাকবে এটাই পরপদ। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি একটা উদাহরণ দেই আস্তে, যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন মনে করেন আমি বললাম যে ফুল কুমারীর ন্যায়, একটু খেয়াল করে থাকেন, ফুল কুমারীর ন্যায়, একটু চিন্তা করে দেখেন, ফুল কুমারীর ন্যায়, এখানে কিন্তু আমি বলতেছি কি, আমি বলতেছি হচ্ছে ফুলকুমারী, আমি বলতেছি ফুলকুমারী। এটা যদি আপনি বলে থাকেন তাহলে এটা কিন্তু ভুল, আপনি যদি এটা বলে থাকেন তাহলে এটা কিন্তু ভুল, কারণ ফুল কোন কুমারীর ন্যায় হয় না। তাহলে ব্যাপারটা আসলে কি হবে? ব্যাপারটা হচ্ছে কুমারী ফুলের ন্যায়, এটা হবে। দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে এরকম হবে, দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে, হ্যাঁ ব্যাপারটা হবে এরকম যে এখান থেকে দুইটা কুমারী ফুলের ন্যায়, এটা হবে। কথা বুঝতে পারছেন? কুমারী হবে কি ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ফুলের ন্যায়, এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কথা বুঝতে পারছেন? কুমারী ফুলের ন্যায়, এটা কি হবে বলেন? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। কথা বুঝতে পারছেন? এটা হবে কারেক্ট আনসার, কুমারী ফুলের ন্যায়, সরি, হ্যাঁ কুমারী ফুলের ন্যায়, ফুলকুমারী। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে কুমারী ফুলের ন্যায় ফুলকুমারী বললাম, আমার কিন্তু ঠিকই ফুলটা এখানে আছে পূর্বে, বাট এখানে কিন্তু পরে আছে। আবার কুমারী এখানে পরে আছে, কিন্তু এখানে কিন্তু ঠিকই আগে আছে। আমার কথা বুঝতে পারছেন? সো বেশ বাক্যের মধ্যে আসলে যেটা আগে বসবে সেটাই যে পূর্বপদ, আর বেশ বাক্যের যেটা পরে বসবে সেটাই পরপদ, ব্যাপারটা এরকম না। বেশ বাক্যে এটা শ্রুতি মধুরতার উপর ডিপেন্ড করে, অর্থে কি বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা বসানো যায়। অর্থাৎ যেটা আমার শুনতে শ্রুতি মধুর হবে এবং যেটা লজিক্যাল, ইলজিক্যাল কোনো কিছু সেটা বসবে না, আর শ্রুতি মধুর কোনো মানে শ্রুতি কটু কোনো কিছু বসবে না। এটা হচ্ছে ফ্যাক্ট। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম সবসময় নর্মালি আপনারা এরকমই দেখবেন যে এটা যেখানে প্রথমে থাকে এটাই প্রথমে বসে ব্যাস বাক্যের, আবার এখানে যেটা পরে থাকে এটাই পরে বসে, কিন্তু সবসময় এটা মিলে না। এই জন্য আমি আপনাকে আগের থেকে অ্যাওয়্যার করে দিলাম, সতর্ক করে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসছেন আমরা পরবর্তী পয়েন্টে যাই, যেটা নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এটা আমরা দেখলাম। এখন এই যে সিংহ চিহ্নিত আসন, এই পুরো অংশটাকে আমরা একটু মার্ক করব। এই সিংহ চিহ্নিত আসন পুরো অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই পুরো অংশটার নাম কি বলেন? পুরো অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ঠিক আছে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এই পুরোটার অংশ। আচ্ছা এখন আসেন, এই যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এইটার অন্তর্গত মানে এটা পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য। এখন ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদকে ইন্ডিভিজুয়ালি বলা হয় সমস্যমান পদ। কি বলা হয় ভাই? সমস্যমান পদ। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ, এই তিনটাই সমস্যমান পদ। কথা কি বুঝতে পারছেন? ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি অংশই সমস্যমান পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা ক্লিয়ার। দেখেন আমরা কিন্তু বলেছিলাম যে 5টা অংশ আমরা খুঁজে বের করব, দেখি 5টা পেয়েছি কিনা। দেখেন 1 নাম্বার পূর্বপদ, 2 নাম্বার পরপদ, 3 নাম্বার সমস্ত পদ, 4 নাম্বার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এবং 5 নাম্বার সমস্যমান পদ। পেয়েছেন? তাহলে সমাসের যে অংশ 5টা বা প্রতিটি 5টা যেটা আমরা বলেছি, সেই অংশগুলোকে কি আমরা ফাইন্ড আউট করতে পেরেছি? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু জানাবেন আমাকে। জি ভাইয়া, ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? দেখেন এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখন পর্যন্ত সমাসের ইন ডিটেলস টপিকে যাই নাই। এখন পর্যন্ত আমি শুধুমাত্র সমাসের উপর দিয়ে ভাসতেছি। এখন পর্যন্ত সমাসের শুধুমাত্র বেসিক নিয়ে আলোচনা করতেছি, এখনো সমাসের ডিটেলসে যাই নাই আমি। কথা বুঝতে পারছেন? আচ্ছা আরিফ তুষার বলছে ভাই ব্যাস বাক্য করতে পারি না, কোনো সমস্যা নাই, ব্যাস বাক্য করার প্রয়োজনই নাই আপনার, ব্যাস বাক্য ছাড়াই আপনি সমাস নির্ণয় করতে পারবেন। আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা আপাতত এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে পয়েন্ট।
আচ্ছা ভাইয়া ক্লিয়ার, ওকে ফাইন। ওকে, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব সমাস কত প্রকার এটা নিয়ে আলোচনায়। এই যে এখন থেকে মনে করেন আপনার ঝামেলা শুরু হইলো, সমস্ত পদকে দেখে পূর্বপদ পরপদ নির্ণয় করব, এটা আসলে সবসময় কঠিন হয়ে যাবে। সমস্ত পদ দেখে কোনটা পূর্বপদ পরপদ নির্ণয় করা, এটা কারণটা কি সেটাও পরে বলবো, আমরা আলোচনা করব। আচ্ছা এখন দেখেন, এখন আমরা হচ্ছে সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। আসেন যদি বলি সমাস কত প্রকার, আচ্ছা আসেন, সমাস সমাস 6 প্রকার। সমাস কয় প্রকার ভাই? সমাস 6 প্রকার। এখন এখানে একটা কথা আছে, আমি যেভাবে বলি সেভাবে মনোযোগ দিয়ে শুনেন, সেভাবে লিখেন। পরবর্তীতে আপনার যত প্রশ্ন আছে আপনি আমাকে করবেন, আমি উত্তর দিয়ে দিব। বাট আশা করি আপনার প্রশ্ন করার প্রয়োজন হবে না, বিকজ আপনার মনের যত প্রশ্ন আছে সব আমি নিজের থেকেই করে, আমি নিজের থেকেই আপনাকে সলভ দিয়ে দিব। আশা করি আপনার প্রশ্ন করার প্রয়োজন হবে না। ওকে আসেন, আগে আপনি ভালো করে আমার লেকচার শুনেন, তাহলে দেখবেন আপনার প্রশ্ন করা লাগবে না। আপনার প্রশ্নের উত্তর আমি আগেই জানি, আপনি কি প্রশ্ন করবেন আপনার উত্তর আমি দিয়ে দিব। শুনেন, সমাস 6 প্রকার। 6 প্রকার কি কি আছে, ঠিক সিরিয়ালটা আমি যেভাবে লিখবো এভাবে নিচে নিচে লিখবেন, ঠিক আছে? এবং বাম পাশে একটু জায়গা ফাঁকা রাখবেন, জাস্ট একটা ওয়ার্ড লেখার মতো জায়গা ফাঁকা রাখবেন, একটা ওয়ার্ড। আচ্ছা, 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব, 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব। 2 নম্বর হচ্ছে দ্বিগু, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দ্বিগু। 3 নম্বর হচ্ছে কর্মধারয়, 3 নম্বর হচ্ছে কর্মধারয়, কর্মধারয়। 4 নম্বর হচ্ছে তৎপুরুষ, 4 নম্বর হচ্ছে তৎপুরুষ, 4 নম্বর হচ্ছে তৎপুরুষ। 5 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে অব্যয়ীভাব, 5 নম্বর হচ্ছে অব্যয়ীভাব। এন্ড 6 নম্বর হচ্ছে বহুব্রীহি। এন্ড 6 নম্বর হচ্ছে কি বলেন? 6 নম্বর হচ্ছে বহুব্রীহি। ওকে ফাইন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনাদের সমাসের 6টা প্রকার চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি বলে সমাস কত প্রকার, কারেক্ট অ্যান্সার 6 প্রকার। কিন্তু যদি বলে সমাস মূলত কত প্রকার, যদি বলে মূলত কত প্রকার, তাহলে কারেক্ট অ্যান্সার হবে 4 প্রকার। সমাস মূলত কত প্রকার বললে কারেক্ট অ্যান্সার কয় প্রকার হবে? 4 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন মূলত বললে কেন 4 প্রকার হবে? দেখেন কিছু কিছু ব্যাকরণবিদ, কিছু কিছু ব্যাকরণবিদ তারা দ্বিগু সমাসের অস্তিত্ব এবং কর্মধারয় সমাসের অস্তিত্ব বিশ্বাস করতেন না। তাদের লজিক অনুযায়ী দ্বিগু সমাসটা হচ্ছে কর্মধারয় অন্তর্ভুক্ত আর কর্মধারয়টা তৎপুরুষের অন্তর্ভুক্ত। সো তাদের লজিক অনুযায়ী সমাস 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। এবং এই লজিকটা যারা দিয়েছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য। তার মানে যদি প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সমাস কত প্রকার, কারেক্ট আনসার 4 প্রকার। দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আসেন, তাহলে সমাস কয় প্রকার বললে? 6 প্রকার। আর সমাস মূলত কয় প্রকার বললে? 4 প্রকার। দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। এখন আসেন যে কোন সমাস কোন পদ প্রধান, এটা আপনাকে একটু জানতে হবে। কোন সমাস কোন পদ প্রধান? আচ্ছা একটু খেয়াল করে দেখেন কোন সমাস কোন পদ প্রধান, আমি একটু বলছি। ওকে, কোন সমাস কোন পদ প্রধান আমি একটু বলছি, ওয়েট। ওকে, কোন সমাস কোন পদ প্রধান এটা একটু আপনাকে জানতে হবে। এটা কিভাবে বুঝবেন? আসেন আমরা একটু একটা একটা করে কোন সমাস কোন পদ প্রধান এটা একটু ফাইন্ড আউট করে নিই। দেখেন দ্বন্দ্ব সমাস এটা হচ্ছে উভয় পদ প্রধান। তৎপুরুষ সমাস এটা হচ্ছে পরপদ প্রধান। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান। বহুব্রীহি সমাস কোনো পদই প্রধান নয়। আচ্ছা চলেন আমরা একটু লিখে ফেলি। দ্বন্দ্ব সমাস এটা হচ্ছে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান বলেন? এটা হচ্ছে উভয় পদ প্রধান। তৎপুরুষ সমাস এটা হচ্ছে পরপদ প্রধান। তৎপুরুষ সমাস হচ্ছে কোন পদ প্রধান বলেন? পরপদ প্রধান। অব্যয়ীভাব সমাস এটা হচ্ছে পূর্বপদ প্রধান। অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান। আর বহুব্রীহি সমাস হচ্ছে কোনো পদই প্রধান নয়, কোনো পদই প্রধান নয়, পদই প্রধান নয়, প্রধান নয়। অথবা অনেকে এটাকে তৃতীয় পদ প্রধান এভাবেও বলে, সেটাও বলা যাবে। তৃতীয় পদ প্রধান বা কোনো পদই প্রধান নয়, একই কথা। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই দ্বিগু আর কর্মধারয় এই দুটো বাদ দিলাম কেন? আচ্ছা দ্বিগু আর কর্মধারয় বাদ দিলাম কেন? কারণ যেহেতু দ্বিগু সমাসকে কর্মধারয় এবং কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্ভুক্ত বলেছেন অনেক ব্যাকরণবিদ, সেই কারণে দ্বিগু এবং কর্মধারয় এই দুটোকেই ধরা হয়, কর্মধারয় এবং দ্বিগু এই দুটোকেই ধরা হয় তৎপুরুষের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যদি প্রশ্ন করা হয় যে সমাস মূলত কত প্রকার, 4 প্রকার বলা হয়, কারণ এই যে দ্বিগু কর্মধারয় এই দুটো তৎপুরুষের অন্তর্ভুক্ত ধরে বলা হয়। আর সমাস কয় প্রকার বললে? 6 প্রকার। তাহলে আশা করি এই পর্যন্ত আপনাদের আলোচনাটা ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত আপনাদের আলোচনা ক্লিয়ার। তাহলে দ্বন্দ্ব সমাস
এটা হচ্ছে উভয় পদ প্রধান, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ তিনটাই হচ্ছে পরপদ প্রধান, অব্যয়ীভাব সমাসটা হচ্ছে পূর্বপদ প্রধান, বহুব্রী সমাস হচ্ছে কোনো পদই প্রধান নয়। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন যদি প্রশ্ন করা হয় যে দ্বন্দ্ব সমাসের বিপরীত কি, যদি আমি এখানে জায়গা রাখতে বলছিলাম, এবার আসেন, যদি প্রশ্ন করা হয় যে দ্বন্দ্ব সমাসের বিপরীত কি, যদি প্রশ্ন করা হয় যে দ্বন্দ্ব সমাসের বিপরীত কি, তাহলে মনে রাখবেন দ্বন্দ্ব সমাসের বিপরীত যদি বলি তাহলে কারেক্ট আনসার হবে বহুব্রীহি। কেন বহুব্রীহি হবে? কারণ দেখেন দ্বন্দ্ব সমাসটা হচ্ছে উভয় পদ প্রধান, আর বহুব্রীহি সমাসটা কোনো পদই প্রধান নয়। তার মানে কি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত। আবার যদি বলি বহুব্রীহি সমাসের বিপরীত কি, তাহলে এটা হবে দ্বন্দ্ব। তার মানে ব্যাপারটা হচ্ছে ভাইস ভার্সা। ব্যাপারটা কি বলেন? ভাইস ভার্সা। দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি সমাসের বিপরীত হচ্ছে দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে যদি বলে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটার বিপরীত কি? অব্যয়ীভাব। কারণ দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটা হচ্ছে পরপদ প্রধান, আর অব্যয়ীভাবটা হচ্ছে কি? পূর্বপদ প্রধান। সেই কারণে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ তিনটার বিপরীত কি বলেন? অব্যয়ীভাব সমাস। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে অব্যয়ীভাবের বিপরীত কি, তাহলে কিন্তু দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ তিনটাই হবে উত্তর। তবে যদি তিনটাই অপশনে থাকে সেক্ষেত্রে তৎপুরুষ দাগানো উত্তম, কারণ তৎপুরুষ দাগানোর মানেই কিন্তু কি বাকিগুলোকে এটার ভিতরে ইনক্লুড করা হয়ে গেছে। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, ওকে, যারা ক্লাস করছেন এখানে আমি একটা কথা তোমাদের বলে রাখি ভাই, সমাস এমন একটা টপিক, এই টপিকে তুমি উল্টাপাল্টা কমেন্ট করে অন্যদের মনোযোগ নষ্ট করলে আলটিমেটলি তোমারই ক্ষতি হবে। ঠিক আছে ভাই? সেই কারণে ব্যাপারটা হচ্ছে সমাসের টপিকটা মানে পরীক্ষার হলে তুমি বুঝবা যে সমাস কত প্রকার ও কি কি। এটা এখন বুঝতেছো না, পরীক্ষার হলে বুঝবা যে সমাস কত প্রকার। এই জন্য ভাই তোমার প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এখানে কোনো মানে এখানে কোনো ঝামেলার কিছু নাই, মানে ঝামেলা করার কিছু নাই। ঠিক আছে? সেই কারণে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ক্লাসের দিকে মনোযোগ দাও, আর কোনো দিকে মনোযোগ দিও না ভাই। সবার প্রতি রিকোয়েস্ট। আচ্ছা, খেয়াল করো, তাহলে সমাস 6 প্রকার। শোনো, যেই ক্লাসে মজা করা লাগে সেটা আমাকে বলতে হবে না, সেটা শাওন স্যার এমনিতেই মজা করে তোমাদের সাথে ভাই। ঠিক আছে ভাই? সো এই কারণে এখন আজকের ক্লাসটা খুব ঝামেলার ক্লাস, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, নইলে কিন্তু তোমরা দেখবা পরীক্ষার হলে আজকে তুমি সমাজকে নিয়ে মজা নিচ্ছ, পরীক্ষার হলে সমাজ তোমাকে নিয়ে মজা নিবে। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া, মুস্তফা প্রশ্ন করেছে ভাইয়া আপনি যে টপিকস গুলো পড়িয়েছেন সেগুলো পড়লেই হবে নাকি আর একটু পড়তে হবে, নাকি আরো পড়তে হবে? উত্তর হচ্ছে ভাই, আমি যে টপিকস গুলো পড়িয়েছি বা আমি যে টপিকস গুলো পড়াবো শুধু সেইগুলো পড়বেন, আর কিছু পড়তে হবে না আপনাকে। একটা টপিক এর বাইরে পড়তে হবে না। এর কারণ কি জানেন? কারণ আমি সবই পড়াবো। আমি এর মানে এমন কোনো টপিক নেই যে আমি পড়াবো না। আমি ব্যাকরণের সব টপিকই শেষ করবো আপনাদের। ঠিক আছে? আমি যা পড়াবো এর বাইরে কিছু পড়া লাগবে না। ঠিক আছে? আমি যা পড়াবো এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না, আপনি শুধু এগুলো পড়লেই হবে। ওকে? আচ্ছা, এবার দেখেন, তাহলে তাহলে সমাসের প্রকারভেদটা আমরা দেখছি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে আপনার মনের মধ্যে থাকতে পারে, স্যার নতুন ক্লাস 9-10 এর যে বাংলা ব্যাকরণ বই, সেই বাংলা ব্যাকরণ বইতে সমাস 4 প্রকারের মানে দেওয়া আছে, সমাস 4 প্রকার। এইটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020, 2020 পর্যন্ত যে ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বই অনুযায়ী এটা। বাট অ্যাকর্ডিং টু 2021 সাল পর্যন্ত যদি বলি, 21-এর কথা যদি বলি, তাহলে এক্ষেত্রে একটা বিষয় এখানে কাজ করতেছে, ব্যাপারটা খেয়াল করেন। যদি বলো যে সমাস 2021 সালের বই অনুসারে এটা কত প্রকার, 2021-এর বই অনুসারে সমাস হচ্ছে 4 প্রকার। সমাস কয় প্রকার? এখানে কোনো মূলত টুলত নাই, ডিরেক্ট সমাস 4 প্রকার। ডিরেক্ট এখানে কি বলছেন বলেন? ডিরেক্ট এখানে সমাস হচ্ছে 4 প্রকার। ওকে ফাইন, এবার আসেন তাহলে সমাস 4 প্রকার কি কি আছে। সমাস 4 প্রকার, 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব, 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব। ওকে, 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে তৎপুরুষ। বলেন 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তৎপুরুষ, সরি 2 নম্বর হচ্ছে তারা দিছে কর্মধারয়, 2 নম্বর দিছে কর্মধারয়। আচ্ছা, 3 নম্বর দিছে তৎপুরুষ, 3 নম্বর দিছে কি বলেন? 3 নম্বর দিছে তৎপুরুষ। আর 4 নম্বর দিছে বহুব্রীহি, 4 নম্বর দিছে বহুব্রীহি। ওকে ফাইন। নতুন যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বইতে এটা দেওয়া আছে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি সমাস 4 প্রকার। এখন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এত নড়াচড়া করতেছি তারপরও এই জায়গায়
এত হাত নাড়া দিছি, এত কিছু করতেছি, তারপরে এই জায়গায় মশাটা ঠিক মতো বসা সে মার্শাল্লাহ তার কাজ করেই যাচ্ছে। এটা থেকে আপনাদের কি শিক্ষা নেওয়ার আছে বলেন? এটা থেকে শিক্ষা নেওয়ার আছে যে যেই কাজই করুক, আমার কাজ আমি করব, আমার কাজ হচ্ছে রক্ত খাওয়া, আমি রক্ত খাবো। কথা বুঝতে পারছেন? আজকে মশার থেকে আপনি লেসন নেন, সেটা হচ্ছে মশার থেকে আপনি লেসন নেন। ভাই কে কি করতেছে এটা আমার দেখার বিষয় না। কথা বুঝতে পারছেন? সো আমার কাজ হচ্ছে রক্ত খাওয়া, আমি রক্ত খাবো। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মশাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে, ঠিক আছে? সো সে কিন্তু তার কাজ করেই যাচ্ছে। এখন শুনেন, এখন এখানে আপনাদের এটা হচ্ছে 1 নম্বর লেসন। এখন এখানে দ্বিতীয় আরেকটা লেসন আছে। দ্বিতীয় লেসনটা কি? দ্বিতীয় লেসনটা হচ্ছে কোনো কাজে এত বেশি মত্ত হয়েও না যে দুনিয়ার কোনো দিকে তোমার খেয়াল থাকে না। ঠিক আছে? তো আলটিমেটলি কোনো দিকে খেয়াল না থাকলে এই যে এখানে টাচ করে মেরে লাইছি কিন্তু। ঠিক আছে? কোনো কাজে এত বেশি মত্ত হয়েও না যে তোমার দুনিয়ার অন্য কোনো দিকে কোনো খেয়াল থাকে না, নইলে কিন্তু তুমি দেখবা যে ওই কাজের মধ্যেই শেষ। বুঝতে পারছেন? সেখানে 2টা লেসন আজকে আমরা শিখলাম অতিরিক্ত মশার কাছ থেকে। ওকে, মশার কাছ থেকে আজকে আমরা অতিরিক্ত 2টা লেসন শিখলাম। ওকে ফাইন। আচ্ছা এবার আসেন আমরা পড়ায় যাই। ওকে, এবার আসেন পড়ায় যাই। তাহলে সমাস এটা হচ্ছে যদি পরীক্ষা আসে যে সমাস কত প্রকার, এটা কি আমরা 2 প্রকার দিব, সরি 4 প্রকার দিব, নাকি সমাস আমরা 6 প্রকার দিব, এটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে। ওকে, ব্যাপারটা হচ্ছে সমাস এটা আমরা পরীক্ষা আসলে দিব অবশ্যই 6 প্রকার। আমরা কয় প্রকার দিব ভাই? পরীক্ষায় আসলে আমরা দিব হচ্ছে 6 প্রকার। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন 6 প্রকার দিব? দেখেন ব্যাপারটা হচ্ছে নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইতে সমাস 6 প্রকার দেওয়া নাই, তার মানে এই না যে সমাসের বাকি প্রকারগুলো বাংলা ভাষা থেকে বিলুপ্ত হয়ে গেছে বা বর্তমানে সমাসের ওই প্রকারগুলো বর্তমানে নাই, এরকম কিন্তু না। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু না। এখানে দেখেন ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে দ্বন্দ্ব তারা স্থির রাখছে, তো দ্বন্দ্বকে ঠিক আছে রাখছে। এখানে কর্মধারয়কে তারা অ্যাড করছে, কর্মধারয় রাখছে, ওকে ফাইন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তৎপুরুষ তারা রাখছে, তৎপুরুষ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা বহুব্রীহি রাখছে, বহুব্রীহি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনি দ্বিগু বাদ দিচ্ছেন, এটা নিয়েও আমার প্রশ্ন নাই, কারণ দ্বিগু সমাজটা বাদ দিলেও দ্বিগুকে আইদার আপনি কর্মধারয় বা তৎপুরুষ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে অব্যয়ীভাব গেল কই? অব্যয়ীভাব সমাস গেল কোথায়? এই সমাজটা তো অব্যয়ীভাব সমাজটা কি বলেন? পূর্বপদ প্রধান। এটাকে তো আপনি চাইলেও উভয় পদের প্রধানের মধ্যে অর্থাৎ দ্বন্দ্ব সমাসের মধ্যে ঢুকাতে পারবেন না। আপনি চাইলেও অব্যয়ীভাব সমাজকে দ্বিগু কর্মধারয় তৎপুরুষের মধ্যে ঢুকাতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে পর্বত প্রধান, অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান। আপনি চাইলেও অব্যয়ীভাব সমাজকে বহুব্রীর মধ্যে ঢুকাতে পারবেন না। তাহলে অব্যয়ীভাব সমাজটা গেল কোথায়? এটা গেল কোথায়? আমার কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে আমরা এভাবে শিখবো না যে সমাস 4 প্রকার। অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020 সমাস 6 প্রকার, এন্ড বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বিধান অনুসারেও সমাস 6 প্রকার। এই জন্য আমরা শিখলে সমাস 6 প্রকারই শিখবো, আমার সমাস 4 প্রকার শিখবো না। কথা বুঝতে পারছেন? পরীক্ষা আসলে আমরা 6 প্রকারই দিব। তবে হ্যাঁ, অপশনে যদি 6 না থাকে তখন কিছু করার নাই, তুমি 4 প্রকারই দাগাবা। কিন্তু যদি অপশনে 6 প্রকার থাকে অবশ্যই তুমি 6 দাগাবা। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাই? এ পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা এবার আসেন ব্যাপারটা খেয়াল করি আমরা। তাহলে ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে আসলে কি দিবেন? অবশ্যই 6 দিবেন। যদি অপশনে 6 না থাকে তাহলে আপনি 4 দিবেন। অপশনে 6 না থাকে তাহলে আপনি 4 দিবেন, কিন্তু সমাজ মানে যদি প্রশ্নে 6 থাকে তাহলে 6 দাগানোই উত্তম। ওকে ফাইন। এরপর আসেন আমরা আমরা পরের পয়েন্টে যাই। আচ্ছা এরপর আসেন আমরা পরের পয়েন্টে যাই, খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা মূলত কি নিয়ে আলোচনা করব? সমাসের বেসিকটা নিয়ে আলোচনা করলাম, সমাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে ইন ডিটেইলস।
আর বাকি হচ্ছে কর্মধারয়ের কিছু দুইটা অংশ নিয়ে, জাস্ট উপমান উপমিত এই দুইটা অংশ, আর হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, ওকে, সো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা, মোহাম্মদ রফিক হাসান বলছে কালকে এক স্যার বলল সমাস 4 প্রকার, এক্সামে আসলে 4 প্রকার দিতে, না থাকলে 6 প্রকার দিতে। সেই স্যাররে জিজ্ঞেস করেন, সেই স্যার ক্লাস 9-10 এর ব্যাকরণ বইকে মনে হয় বেশি গুরুত্ব দেয়। এখন ক্লাস 9-10 এর ব্যাকরণ বইকে বেশি গুরুত্ব দিব না বাংলা একাডেমির অভিধানকে বেশি গুরুত্ব দিব, এটা একটু জিজ্ঞেস করেন। ঠিক আছে রফিক ভাই, বাংলা একাডেমির আধুনিক বাংলা মানে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধানের সমাস 6 প্রকার দেওয়া আছে। এখন আমরা কি সমাস 6 প্রকার বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধানকে মানে বেশি গুরুত্ব দিব, নাকি আমরা ক্লাস 9-10 এর ব্যাকরণ বইকে বেশি গুরুত্ব দিব, একটু জিজ্ঞেস করেন। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসেন আমরা তাহলে আলোচনা করি আমাদের আজকের প্রথম টপিক নিয়ে। আজকের প্রথম টপিক সেটা হচ্ছে দ্বন্দ্ব। সেটা হচ্ছে কি বলেন, দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস জিনিসটা কি, এইবার আসেন দ্বন্দ্ব সমাস জিনিসটা কি এবার আসেন। আচ্ছা ভাইয়া আরেকবার একটু 2 মিনিটের রিভিউ দেন প্লিজ। হ্যাঁ এটাও সত্য, 2 মিনিটের একটা রিভিউ দেওয়া উচিত। আমরা প্রথম থেকে 2 মিনিটের একটু রিভিউ দিই। ওকে, প্রথম থেকে একদম প্রথম থেকে 2 মিনিটের রিভিউ দিই। প্রথমে আমরা হচ্ছে একটু কালার টেস্ট করতেছিলাম যে আপনারা ঠিক মতো কালার গুলো দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে আমাদের প্রথম কালার টেস্টের ব্যাপার। ওকে, এরপরে হচ্ছে আমরা পরের পয়েন্টে যাই। পরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে সমাস নিয়ে আমরা বেসিক আলোচনা শুরু করছিলাম। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাসে মিলন হয় পদের, সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির বা বর্ণের। আচ্ছা, এরপরে বলছি যে সমাস শব্দ তত্ত্বের হচ্ছে বিষয়। সমাস শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে এবং এর বিশ্লেষণ হচ্ছে সংযোগ অসযোগ অ। আচ্ছা, এরপরে হচ্ছে সমাসের অংশ বা প্রতীতি বা উপাদান হচ্ছে 5টা। সেটা হচ্ছে পূর্বপদ, দেন হচ্ছে পরপদ বা উত্তর পদ, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, দেন হচ্ছে বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, দেন সমান পদ। এই 5টা হচ্ছে আমাদের অংশ। দেন কোন অংশটার নাম কি সেটা আমরা চিহ্নিত করা শিখছি। ঠিক আছে, কোন অংশটার নাম কি, যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহাসন। তো সিংহ আর আসন, সিংহের উপরে পূর্বপদ, আসনের উপরে পরপদ। দেন সিংহাসন শব্দটা গঠিত হয়েছে পূর্বপদ ও পরপদের সমন্বয়ে, এটার নাম হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদটা যে বাক্য থেকে হয়েছে, এই পুরো বাক্যের নাম হচ্ছে বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে বলা হবে সমাস সমান পদ। এরপরে বলা হয়েছে সমাস কত প্রকার, সমাস 6 প্রকার। যদি বলে সমাস মূলত কয় প্রকার, তাহলে 4 প্রকার। তাহলে এবার খেয়াল করেন, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়, বহুব্রী, এই 6টা হচ্ছে সমাসের প্রকার। এখন যদি বলে দ্বন্দ্ব সমাস, এখন যদি বলে সমাস মূলত কয় প্রকার, 4 প্রকার। কেন? কারণ দ্বিগু এবং কর্মধারয় সমাসের অস্তিত্বটা অনেক ব্যাকরণবিদরা বিশ্বাস করতেন না। তো তাদের মতে সমাস 4 প্রকার হচ্ছে এইটা, যে দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রী। হ্যাঁ, নতুন বইতে যদি এই 4টাও রাখতো, যে দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়, বহুব্রী, তারপরে মানা যেত জিনিসটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে অব্যয়ভাব সমাস বাদ দিয়ে দিছে। আচ্ছা আপনি বলেন তাহলে, ছোটবেলার থেকে যে অব্যয়ভাব সমাস পড়ছেন, যে দিন দিন প্রতিদিন অব্যয়ভাব সমাস, কুলের সমীপে উপকূল অব্যয়ভাব সমাস, গ্রহের তুল্য উপগ্রহ অব্যয়ভাব সমাস, বা গ্রহের সদৃশ উপগ্রহ অব্যয়ভাব সমাস, তার মানে কি এই সমাসগুলো এখন ভুল বা এগুলো কি এখন বাদ হয়ে গেছে? এখন আমি শুনছি, আমি অনেক টিচারকে শুনছি এটা পড়াতে, অনেক বিখ্যাত বিখ্যাত টিচার এই কথা বলছে যে বর্তমানে তো অব্যয় পদই নাই, তাহলে অব্যয়ভাব সমাস কোত্থেকে আসবে? এখন ব্যাপারটা হচ্ছে অব্যয় পদই নাই, অব্যয় সমাস থেকে আসবে, এই লজিকটা না আমার কাছে কেমন জানি লাগছে। কেমন জানি লাগছে কেন? দেখেন, অব্যয় পদ নাই মানে কি কথাটার? অব্যয় পদ নাই মানে কি অব্যয় পদ বাংলা ভাষা থেকে বিলুপ্ত হয়ে গেছে? অব্যয় পদের যে শব্দগুলো ছিল, এবং কিন্তু, অথবা, নতুবা, যদিও, তথাপি, সুতরাং, অধিকন্তু, পরন্তু, যেহেতু, সেহেতু, না হয়, কিংবা, এই যে শব্দগুলো ছিল, এই শব্দগুলো কি বাংলা ভাষা থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডেফিনেটলি না, বাংলা ভাষায় এখনো এগুলো আছে। তাহলে এই যে শব্দগুলো আছে, তাহলে এই শব্দগুলো যদি থাকে, তাহলে এগুলো কেন অব্যয় পদ হিসেবে হবে না? মানে এই শব্দগুলো অব্যয় পদ নাই। হ্যাঁ, এটা সত্য যে অব্যয় নামে এখন আর নাই। মানে ব্যাপারটা ছিল এরকম, মনে করেন যে এটা হচ্ছে অব্যয়, অব্যয়ের যত শব্দ ছিল, অনেক শব্দ ছিল অব্যয়ের, এই অনেক শব্দগুলো একটা একটা করে, মনে করেন 3 ছেলে, এই 3 ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এক ছেলের নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, এক ছেলের নাম হচ্ছে অনন্যই অব্যয়, আর এক ছেলের নাম হচ্ছে অনন্যই অব্যয়, আরেক ছেলের নাম হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, আরেক ছেলের নাম হচ্ছে অনুসর্গ। তো এই সমুচ্চয় অব্যয়টাই, এটা ছোট ছিল, যখন ছোট ছিল নাম ছিল সমুচ্চয় অব্যয়, ডাক নাম ছিল। বড় হয়ে সে ভালো নাম রাখছে, তার নাম হয়েছে যোজক। এই যে অনন্যই অব্যয়, এটা ছোট ছিল, যখন আব্বার কন্ট্রোলে ছিল তখন এদের নাম ছিল অনন্যই অব্যয়। বড় হয়ে সে হচ্ছে নিজের নাম রাখছে কি, নাম হয়েছে আবেগ, তার ভালো নাম আবেগ। আর অনুসর্গ, ও চিন্তা করছে আমি বাবাকে প্রচন্ড ভালোবাসি, আব্বা যে নাম দিছে এই নামই রাইট,
সো ও আর নাম চেঞ্জ করে নাই, এটা অনুসর্গ নামেই আছে। সো আপনি নতুন বাংলা ব্যাকরণ বইতে এই যোজক আবেগ অনুসর্গ পাবেন, এবং এই যোজক আবেগ অনুসর্গের মধ্যেই অব্যয়ের যত শব্দ ছিল সব শব্দগুলো কিন্তু ইনক্লুড করা আছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে অব্যয় পদ বিলুপ্ত হয়ে গেছে। অব্যয় পদ কিন্তু অব্যয়ের যে জায়গা জমি সম্পত্তি গুলা ছিল এই জমিগুলো কি বিলুপ্ত হয়ে গেছে? না, জমিগুলা 3 ভাইয়ের মধ্যে ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে। কিন্তু তার মানে এই না যে বিলুপ্ত হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এবং এই 3 ভাই কি কাকে রিপ্রেজেন্ট করে? বাপকে রিপ্রেজেন্ট করে, অব্যয়কে রিপ্রেজেন্ট করে। কথা বুঝতে পারছেন? সো অব্যয় পদ নাই কথাটা ইনভ্যালিড একটা কথা। অব্যয় পদ এখনো আছে, নতুন নামে জাস্ট রিভিল হয়েছে, এই হচ্ছে কাহিনী। কথা বুঝতে পারছেন? অব্যয় পদ এখনো আছে, নতুন নামে রিভিল হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য প্রশ্ন যদি বলে যে সমাস কত প্রকার, 6 প্রকার দাগাবেন, না থাকলে 4 প্রকার দাগাবেন, না থাকলে 4 প্রকার দাগাবেন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, তাহলে প্রথমে আসেন আমরা শুরু করি আমাদের মূল আলোচনার টপিক আজকে, দ্বন্দ্ব। স্যার আমার কাছে সমাস সলভ করতে গেলে 2 পদের প্রধান মনে হয় সব সময়, আমি বুঝতে পারি না কোন পদ প্রধান। আচ্ছা, একটু সমস্যা নাই, একটু আস্তে আস্তে আমরা ক্লাসগুলো করতে থাকি। আমাদের ক্লাসগুলো করলে আশা করি দেখেন আপনার প্রবলেম সলভ হয় কিনা। ওকে ফাইন, দেখেন তাহলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা কি? উভয় পদের প্রাধান্য বুঝাবে, অর্থাৎ এখানে পূর্বপদ পরপদ দুইটার প্রাধান্যই বুঝাবে, এরকম কিছু বুঝাবে, সেটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। এখন আসেন দ্বন্দ্ব সমাস কত প্রকার। দ্বন্দ্ব সমাস যে কত প্রকার এটা নিয়ে বিভিন্ন টিচারের মধ্যে দ্বন্দ্ব আছে। কেউ কেউ বলেন দ্বন্দ্ব সমাস 11 প্রকার, কেউ কেউ বলেন দ্বন্দ্ব সমাস 12 প্রকার। এখন যারা ক্লাস 9-10 এর ব্যাকরণ বই পড়ে তারা বলে দ্বন্দ্ব সমাস 11 প্রকার, যারা হায়ার লেভেলের বই পড়ে তাদের ওইখানে আরো একটা দ্বন্দ্ব সমাস আছে যেটার নাম সাধারণ দ্বন্দ্ব, যেটা ক্লাস 9-10 এর ব্যাকরণ বইতে নাই, মানে পুরাতন ব্যাকরণ বইতে। দ্যাট ইজ ওয়াই সমাস যারা হায়ার লেভেলের বই পড়ে তারা বলে দ্বন্দ্ব সমাস 12 প্রকার। এখন এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে তো দ্বন্দ্ব আছেই, টিচারদের মধ্যে অনেকের মধ্যে দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাস 11 প্রকার না 12 প্রকার। এখন কেউ বলে 11, কেউ বলে 12। এই জন্য আমি দেখবেন আমার বইয়ের মধ্যে ডিরেক্টলি লেখি নাই দ্বন্দ্ব সমাস কত প্রকার, আমি লিখছি দ্বন্দ্ব সমাসকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। কারণ দ্বন্দ্ব সমাস কত প্রকার এটা একটা ফালতু কোশ্চেন, এই কোশ্চেন জীবনেও পরীক্ষা আসবে না। কথা বুঝতে পারছেন? এবং এটা নিয়ে এত ঝামেলাতে যাওয়ারও দরকার নাই। দ্বন্দ্ব সমাস থেকে পরীক্ষা আসলে এটা আসতে পারে যে নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব, নিচের কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব, নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস কত প্রকার এই প্রশ্ন জীবনেও আসবে না। কথা বুঝতে পারছেন? এই কারণে আমি দ্বন্দ্ব সমাস কত প্রকার এটা লিখিও না স্পেসিফিক ভাবে, আমি লিখছি দ্বন্দ্ব সমাসকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এখন আসেন, তাহলে এই পর্যন্ত আসেন। তাহলে ব্যাপারটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কত প্রকার এগুলো আমাদের লাগবে না, তবে দ্বন্দ্ব সমাস 11 প্রকার হোক আর 12 প্রকার হোক, যাই হোক আমরা 9 প্রকার দ্বন্দ্ব সমাস শিখবো, বিকজ পরীক্ষা আসলে এই 9 প্রকার দ্বন্দ্ব সমাসের ভিতর থেকে আসে, এর বাইরে সাধারণত আসে না। সেই কারণে এই 9 প্রকার দ্বন্দ্ব সমাস আমরা হচ্ছে শিখবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে চলেন আমরা একটু শুরু করি। আসেন, দেখেন এক নাম্বার হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। বলেন 1 নাম্বার কি বলেন? 1 নাম্বারই হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক। ওকে, এখানে একটা ডিসক্লেইমার দেওয়া ভালো। ডিসক্লেইমার হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। দ্বন্দ্ব সমাসে খুব ফজিলতপূর্ণ আলোচনা আছে, এই কারণে যদি সম্ভব হয় তাহলে হেডফোনটা নিয়ে নেওয়া ভালো, কারণ হেডফোন দিয়ে ক্লাস করলে আপনার জন্য ক্লাসের গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনার যাতে কানে থাকে, আপনি যাতে ক্লাসের গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস না করে যান, এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, এই জন্য হেডফোন ইউজ করা ভালো। ওকে ফাইন, এবার আসেন মিলনার্থক দ্বন্দ্বটা কি। দেখেন মিলনার্থক দ্বন্দ্ব ব্যাপারটা হচ্ছে এরকম যে যে দ্বন্দ্ব সমাসে মিলন বুঝাবে। কি বুঝাবে ভাই? মিলন বুঝাবে, মানে দুইজনের মধ্যে কি হচ্ছে, মিলন হচ্ছে, এরকম বুঝাবে, সেটা হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন যেমন মনে করেন চাচা চাচি, ঠিক আছে, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ঠিক আছে, চাচা চাচি, নানা নানি, ওকে, নানা নানি, দাদা দাদি, ফুপা ফুপু, ওকে, ফুপা ফুপু, ফুপা ফুপু, খালা খালু, ফুপা ফুপু, খালা খালু, ওকে, খালা খালু, মা বাবা, ভাই ভাই ভাবি, ঠিক আছে, ভাই ভাবি। তাহলে ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে কি বলো, এগুলো সব হচ্ছে দুইজনের মধ্যে মিলন বুঝাচ্ছে, এই কারণে কি হবে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব। এখন এখানে একটা কথা আছে, এইবার আসেন, এখন এখানে একটা কথা আছে। কথা হচ্ছে আপনার কাছে এই উদাহরণগুলো দেখার পরে মনে হতে পারে ভাই তাহলে কি বলা যায় যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান তারাই মিলনার্থক দ্বন্দ্ব? উত্তর হচ্ছে না, এমনটা বলা যাবে না যে যাদের মধ্যে কেবল বিয়ের সম্পর্ক আছে তারা মিলনার্থক।
বিয়ের সম্পর্ক ছাড়াও মিলনার্থক হয়। যেমন যেমন মনে করেন আমি যদি বলি দেখেন চা বিস্কুট, এখন চা আর বিস্কুটের মধ্যে তো আর মানে বিয়ের সম্পর্ক নাই, কথা বুঝেন নাই? চা বিস্কুট। আমি যদি বলি মনে করেন চেয়ার টেবিল, তাহলে চেয়ার আর টেবিলের মধ্যে তো আর বিয়ের সম্পর্ক নাই, ঠিক আছে? তাহলে চা বিস্কুট, চেয়ার টেবিল, খাতা কলম, ঠিক আছে, এগুলোর মধ্যে তো আর বিয়ের সম্পর্ক নাই, খাতা কলম, ঠিক আছে? তাহলে চা বিস্কুট, চেয়ার টেবিল, খাতা কলম, এগুলোর মধ্যে তো আর বিয়ের সম্পর্ক নাই, সিম্পল বিষয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই কেমনে মনে রাখবো যে এটা মিলনার্থক দ্বন্দ্ব, এটা আমি কিভাবে মনে রাখবো? তো এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্স, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে মনে রাখবেন টেকনিক। টেকনিক হচ্ছে কি? টেকনিক হচ্ছে একে অন্যের পরিপূরক বুঝাবে। কি বুঝাবে ভাই? একে অন্যের পরিপূরক, এটা বুঝাবে। একে অন্যের কি বুঝাবে বলেন? একে অন্যের পরিপূরক, এটা বুঝাবে। ঠিক আছে? যেমন দেখেন মানে চাচা চাচি, ব্যাপারটা কিন্তু এরকম নয় মানে চাচা চাচি এটা কি একে অন্যের পরিপূরক? খালা খালু, নানা নানি, দাদা দাদি, ভাই ভাবি। দেখেন চা বিস্কুট, মানে আপনারা তো আর বলবেন না চায়ের সাথে পোলাও খায় যাও, মানে চা বিস্কুট, চায়ের সাথে কি বিস্কুট অটোমেটিক চলে আসে কথায় কথায়। চেয়ার টেবিল, এটা মানে ব্যাপারটা একে অন্যের পরিপূরক। চেয়ারের একটা চেয়ার হচ্ছে কি, চেয়ার দিয়ে আপনি বসে টেবিলে বসবেন, তাই না? চেয়ারে বসে টেবিলের উপরে কিছু রেখে আপনি কাজ করবেন, তাহলে টেবিলের একটা আবার টেবিলে কাজ করার জন্য আপনার লাগবে কি চেয়ার, মানে একে অন্যের পরিপূরক, একটা আরেকটার জন্য প্রয়োজন। এরকম চেয়ার টেবিল, খাতা কলম, খাতার মধ্যে কিছু লিখবেন, কি দিয়ে লিখবেন? কলম দিয়ে লিখবেন, আবার কলম দিয়ে লিখবেন কোথায় লিখবেন? খাতায় লিখবেন। ব্যাপারটা হচ্ছে একে অন্যের পরিপূরক। অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন, যদি একটা আরেকটার ভিতরে রাখা যায় সেটাই মিলনার্থক। যেমন দেখেন আপনি চায়ের ভিতরে বিস্কুট রাখতে পারবেন, মানে চায়ের ভিতরে বিস্কুট ডুবায় খেতে পারবেন না? পারবেন। আবার দেখেন মনে করেন চেয়ার টেবিলের ভিতরে ঢুকায় রাখতে পারবেন। আবার দেখেন কলম খাতার ভিতরে ঢুকায় রাখতে পারবেন। ঠিক আছে? মানে একটা অন্য একটার ভিতরে ঢুকায় রাখতে পারলে সেটা মিলনার্থক দ্বন্দ্ব। উপরের উদাহরণ এগুলো দেখার দরকার নেই, নিচের গুলা দেখেন তাহলেই হবে। ওকে, এগুলা দেখেন তাহলেই হবে। তাহলে একে অন্যের পরিপূরক এটা যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। শেষ, ঝামেলা খালাস। ঠিক আছে? যদি একটা আরেকটার ভিতরে রাখা যায় এটাও মিলনার্থক দ্বন্দ্ব, সিম্পল। ওকে ফাইন, এবার আসেন আমরা নাম্বার 2 তে যাই। নাম্বার 2 হচ্ছে 2 নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বলেন 2 নম্বর কি? বলেন 2 নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এখন আসেন বিপরীতার্থক দ্বন্দ্বটা কি? ওকে, বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে মনে করেন যে এরকম যে দুজনের মধ্যে বিপরীত সম্পর্ক বুঝাবে। কি সম্পর্ক বুঝাবে? বিপরীত সম্পর্ক বুঝাবে। বিপরীত সম্পর্ক জিনিসটা কি খেয়াল করেন। বিপরীত সম্পর্ক ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বলি দেখেন সুখ দুঃখ, ঠিক আছে, আমি যদি বলি সুখ দুঃখ জীবন মরণ, ঠিক আছে, সুখ দুঃখ জীবন মরণ, হাসি কান্না, ঠিক আছে, হাসি কান্না, লেনদেন, হাসি কান্না, লেনদেন, দেনা পাওনা, ঠিক আছে, দেনা পাওনা, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, ডানে বামে, উপরে নিচে, ডানে বামে, ভিতরে বাইরে, আলোতে অন্ধকারে, ঠিক আছে, আলোতে অন্ধকারে, ওকে, আলোতে অন্ধকারে, বনে জঙ্গলে, ওকে, আলোতে অন্ধকারে, দেন হচ্ছে আলোতে অন্ধকারে, বনে জঙ্গলে, সরি বনে জঙ্গল হবে না, আলোতে অন্ধকারে, ঘরে বাইরে, হ্যাঁ, তারপর হচ্ছে ঘরে বাইরে, ঘর বাহির, ঠিক আছে, এই ঘরে বাইরে সব জায়গায় মনে করেন ব্যাপারটা হচ্ছে এরকম যে উপরে নিচে, ডানে বামে, ভিতরে বাইরে, আলোতে অন্ধকারে, চিপায় চাপায়, বনে জঙ্গলে, সব জায়গায় শুধু তুমি আর তুমি। লাস্টের তুমি আর তুমি বাদে বাকি সবগুলাই বিপরীতার্থক দ্বন্দ্ব, বুঝতে পারছেন? সুখ দুঃখ জীবন মরণ, হাসি কান্না, লেনদেন, দেনা পাওনা, উপরে নিচে, ডানে বামে, ভিতরে বাইরে, আলো অন্ধকার, ঘর বাহির, এগুলো সব কি? সব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন? সব বিপরীত দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? সব হচ্ছে কি বলেন? সব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ওকে, আচ্ছা, তাসমিয়া তাবাসসুম বলছিল স্যার ছেলে মেয়ে এটা কি হবে কিনা, মানে সাদা ইয়ার মধ্যে, এই মিলনার্থক দ্বন্দ্বের মধ্যে? উত্তর হচ্ছে না, হবে না। মিলনার্থক দ্বন্দ্বের মধ্যে ছেলে মেয়ে হবে না, কারণ ছেলে মেয়ের মধ্যে সাধারণত মিলন বুঝায় না, এটা সাধারণ দ্বন্দ্ব বুঝায়। ওকে ফাইন, ওকে ফাইন। ও আচ্ছা, ফারিয়া করিম বলছে ভাইয়া মাসি পিসি কেন হলো? আচ্ছা, মাসি আর মেশো না হয়ে মাসি আর পিসি কেন হলো? ওই যে বলছিলাম একে অন্যের পরিপূরক হবে, বুঝেন নাই? একে অন্যের পরিপূরক হবে ওইরকম। আচ্ছা, এরপর দেখেন
ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, মিরাজুল ইসলাম বলতে স্যার চাচা চাচি তো বিপরীত। না রে ভাই, চাচা চাচি বিপরীত না, চাচা চাচি যতই বিপরীত হোক দিন শেষে তারা মিলনার্থক। কথা বুঝতে পারছেন? দিনের বেলা মানে সরি দুঃখিত, মানে আলটিমেটলি যখন যে অবস্থায় যেখানে যত বিপরীতই থাকুক না কেন, মানে দিন শেষে আলটিমেটলি তারা বিপরীতার্থক হবে না, দিন শেষে তারা মিলনার্থক। এই কারণে চাচা চাচি মিলনার্থক দেখানোই উত্তম। কথা বুঝতে পারছেন ভাই? তো এই কারণে মিলনার্থক দিবেন মিরাজুল ভাই। আচ্ছা, রিয়াজুল করিম বলছে ছেলে মেয়ে তো বিপরীতার্থক। না রে ভাই, ছেলে মেয়ে বিপরীতার্থক না। ছেলের বিপরীত শব্দ কিন্তু মেয়ে না, ছেলের বিপরীত শব্দ ছেলে বুড়োও হয়, ছেলে মেয়েও হয়। সো আলটিমেটলি তার মানে কি বুড়ো আর মেয়ে এক কথা? তা তো আর না। এই জন্য ছেলে মেয়ে এটা বিপরীতার্থক দেওয়া যাবে না, এটা সাধারণ দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ফাইন। একজন বলছে রাগ অভিমান কি বিপরীতার্থক দ্বন্দ্ব? কেন রাগ অভিমান বিপরীতার্থক হবে? রাগ আর অভিমান কি দুইটা সেম জিনিস না? আমি আপনার উপর রাগ করছি, আমি আপনার উপর অভিমান করছি, দুইটাতে একই কথা বুঝায়, তাহলে বিপরীতার্থক কেন হবে? এটা হচ্ছে প্রায় সমর্থক বা সমার্থক। কথা বুঝতে পারছেন? এবার আসেন, ওকে, এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে দেখেন, সুখ দুঃখ জীবন মরণ হাসি কান্না লেনদেন দেনা পাওনা উপর নিচে ডান বাম আলো অন্ধকার ঘর বাহির, এগুলো সব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপর আসেন, ও তাহলে টেকনিকটা কি? প্রশ্ন হচ্ছে ভাই তাহলে টেকনিক কি? টেকনিক হচ্ছে সহজ কথা সকল বিপরীত শব্দ। টেকনিক হচ্ছে সকল বিপরীত শব্দ, যত বিপরীত শব্দ ছিল, সকল বিপরীত শব্দ, যত বিপরীত শব্দ আছে, সব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। শেষ, দ্যাটস ইট। পরের পয়েন্ট এবার আসেন। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি ভাই? 3 নাম্বার হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। বলেন 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। এখন আসেন বিরোধার্থক দ্বন্দ্ব জিনিসটা কি? বিরোধার্থক দ্বন্দ্ব হচ্ছে যে যে দ্বন্দ্ব সমস্যার দুইটার মধ্যে বিরোধ বোঝাবে। কি বোঝাবে ভাই? যে দ্বন্দ্ব সমস্যার দুইটার মধ্যে বিরোধ বোঝাবে। তবে বিরোধ বোঝাতে এখানে কি বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, আগে আমি কয়েকটা উদাহরণ দিই বিরোধার্থক দ্বন্দ্বের। যেমন আমি যদি বলি যে দা কুমড়া, তাহলে এবার খেয়াল করেন, দা কুমড়া, ওকে ফাইন, দা কুমড়া। আমি যদি বলি দা কুমড়া, যদি বলি অহিনকুল, দা কুমড়া অহিনকুল, অহিনকুল সাপ নেউল, অহিনকুল সাপ নেউল, দা কুমড়া অহিনকুল সাপ নেউল। আচ্ছা, সাপ নেউল, তারপর হচ্ছে স্বর্গ নরক, দা কুমড়া অহিনকুল সাপ নেউল স্বর্গ নরক। এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে সব বিপরীত বিরোধার্থক দ্বন্দ্ব। এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, দা কুমড়া অহিনকুল সাপ নেউল স্বর্গ নরক, এগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। তার মানে দুইটার মধ্যে কি বুঝাচ্ছে? দুইটার মধ্যে শত্রুতা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে বলেন? দুইটার মধ্যে শত্রুতা বুঝাবে। বলেন দুইটার মধ্যে কি বুঝাচ্ছে বলেন? শত্রুতা বুঝাবে। দুইটার মধ্যে কি বুঝাবে বলেন? শত্রুতা বুঝাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, তাহলে ব্যাপারটা হচ্ছে দা কুমড়া অহিনকুল সাপ নেউল স্বর্গ নরক, এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে সহজ কথার মধ্যে শত্রুতা বুঝাবে। টেকনিকটা কি বলেন? টেকনিক হচ্ছে এর মধ্যে শত্রুতা বুঝাবে। টেকনিক হচ্ছে কি? টেকনিক হচ্ছে শত্রুতা বুঝাবে। ওকে, শত্রুতা বা বিরোধ, বিরোধ বুঝাবে, শত্রুতা বা বিরোধ বুঝাবে, শত্রুতা বা বিরোধ বুঝাবে। আচ্ছা, এখন আপনাদের একটা জায়গায় প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে স্যার স্বর্গ এটার বিপরীত শব্দ তো নরক, অর্থাৎ স্বর্গ নরক এটা তো বিপরীতার্থক হওয়ার কথা, কারণ স্বর্গের বিপরীত শব্দ আমরা নরক পড়েছি। তাহলে স্বর্গ নরক বিপরীতার্থক না হয়ে বিরোধার্থক কেন হলো? এবং এটা যে বিরোধার্থক হবে এটা 100% শিওর, এবং এর জন্য কিন্তু আমি এটাকে বিরোধার্থক দেওয়ার পরে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। কারণ এটা নিয়ে আমি জানি আপনাদের প্রবলেম হবে, আমি জানি আপনাদের কাছে মনে হবে যে স্বর্গ নরক এটা বিরোধার্থক দ্বন্দ্ব হবে কেন, স্বর্গ নরক এটা বিপরীতার্থক হওয়ার কথা, এটা আপনার কাছে মনে হতে পারে, বাট লজিক্যালি এটা বিরোধার্থকই হবে। এবং কেন হবে সেটা ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি, একটু কথা বুঝেন। স্বর্গ নরক, স্বর্গ নরক এটা বিরোধার্থক হবে কেন, বিপরীতার্থক কেন হবে না, সেটা ব্যাখ্যাটা দিচ্ছি। এর ব্যাখ্যাটা একটু, মানে ব্যাখ্যাটা দিতে গেলে আমাকে একটু একটা হিস্ট্রি বলতে হবে। খুব ছোট্ট একটা হিস্ট্রি বলবো, মানে ছোট একটা গল্প। সেটা হচ্ছে 2007 সাল, সরি 2006 সাল, 2006 সাল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে দেওয়া ছিল স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব। ক্লাসের স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব কেন? এটা তো বিপরীতার্থক হওয়ার কথা। বাট স্যার আমাকে উত্তর দিলেন যে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব হওয়ার কথা, বিরোধার্থক এটা হয়,
এটা হয়, এটা এটা কোনো না কোনো ভাবে নিশ্চয়ই হয়, অর্থাৎ এক্সাক্ট আমাকে উত্তরটা দেয় নাই স্যার। এরপরে 2009 সাল, আমি তখন ইন্টারে পড়ি রাজুক কলেজে। তো কলেজেও স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার স্বর্গনরক কেন বিরোধার্থক? সেখানেও একই উত্তর, খুব একটা সন্তোষজনক উত্তর আমি পাই নাই। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নেই, সেখানেও স্যারকে জিজ্ঞেস করছিলাম, লাস্ট ক্লাস ছিল, টপিক ছিল স্বর্গনরক মানে সমাজ ছিল। তো স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার স্বর্গনরক এটা কেন বিরোধার্থক দ্বন্দ্ব হইলো, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব কেন হইলো না? স্যার আমাকে বলছে, খুব চমৎকার একটা প্রশ্ন করছো, আমার এখনো মনে আছে। স্যার আমাকে বলছে, খুব চমৎকার একটা প্রশ্ন করছো, এবং এই প্রশ্নটা খুব ডিটেইলস আলোচনা করার একটা বিষয়, তুমি ক্লাসের পর আমার সাথে দেখা করবা। ওটাই ছিল তার সাথে আমার লাস্ট দেখা। এরপরে তার সাথে আর আমার ক্লাসের পরে কখনোই দেখা হয় নাই। এরপরে কখনোই আর দেখা হয় নাই, কারণ আলটিমেটলি পরে শুনছিলাম তার পোস্টিং হয়ে গেছে, আমি জানি না এখন। তার সাথে পরে আর আমার দেখা হয় নাই, এটা আমার মানে ফরচুন অর মিস ফরচুন, আই ডোন্ট নো। ওকে, তো এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ভার্সিটিতে উঠলাম। আমি তখনও জানি না কেন স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব, বাট স্টুডেন্টদেরকে মুখস্থ করাই যে স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব ক্লাস 9-10 ব্যাকরণ বইতে আছে, বাট এটার কোনো ব্যাখ্যা আমি জানি না। তো মোটামুটি বাজারের প্রচলিত কিছু বইতে বিরোধার্থকই দেখি, আবার মাঝে মাঝে কিছু একটা বইতে বিপরীতার্থকও দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। ওকে ফাইন। তো এখন এটা নিয়ে খুব সংশয়ে আছি। 2014 সাল, তো টিএসসি তে বসে আমরা কয়েকটা ফ্রেন্ড মানে গান টান গাচ্ছি, বিকালবেলা আড্ডা টাড্ডা দিচ্ছি। তো হঠাৎ এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত ঝালমুড়ি খাবো। আমি বললাম ওকে, ঝালমুড়ি নিলাম মামার কাছ থেকে, মামা ঝালমুড়ি দাও। ঝালমুড়ি খাইলাম। এখন ঝালমুড়ি খাওয়ার সময় তখন 2014 সাল, মানে আজ থেকে প্রায় কত 24 সাল তো চলে আসলাম, মানে প্রায় 10 বছর আগের কথা। তখন কিন্তু এই ঠোঙ্গা সিস্টেমটা কম ছিল। তখন হচ্ছে ওই কোন করে বানায়া দিত, ঝালমুড়ি কোন করে বানায় তারপরে দিত। মানে আমি জানি না, হয়তো ঠোঙ্গা সিস্টেমও তখন ছিল, বাট কোন করে খাইয়া মানে খাইছিলাম আমরা, আমার এটা মনে আছে। মানে কাগজটাকে পেঁচে কোন বলে কোন বানায় তারপর সেটার মধ্যে করে দিত। এখন তো যেমন প্যাকেট করে দেয়, তো প্যাকেট বানানো থাকে আগের থেকে, ওইরকম না। তো কোন করে দিছে, তো খাওয়ার পরে আমরা হচ্ছে হাতে ঢেলে খাইতাম। তো খাওয়ার পরে তারপর হচ্ছে হাতের মধ্যে যে ঝোল টোল এগুলো লাগতো, এটা আবার কোনটা পরে শেষ করে, মানে খাওয়ার পরে কোনটা খুলে হাতটা মুছে তারপর ওটা ফালাই দিতাম। তো কোনটা যখন আমার কোনটা খাওয়া শেষ, যখন আমি খুলছি, খোলার পরে দেখি স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব কারণ, কারণ লিখে কাগজ শেষ, মানে কাগজটা শেষ। এরপরে মনে করেন আমি তো বন্ধু বান্ধব যে কজন ছিল, তো ঝালমুড়ি পরে খাইছে, আগে তুই আমার কাগজ দে। সবার কাছ থেকে ঝালমুড়ি দ্রুত খায় কাগজটা নিয়ে সবার কাগজ মিলাইলাম, দেখি কারো কাগজেই এরপর অংশটা আর নাই, অন্য কিছু অনেক কিছু লেখা আছে। তো দৌড়ে গেলাম মামার কাছে, মামার কাছে যা বললাম, মামা কোন জায়গা থেকে কাগজগুলো দিছো, কাগজগুলো দেওয়া আমারে। কাগজগুলা নিয়ে পুরা কাগজের সবকিছু চেক করলাম, কোনটার মধ্যে স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব কেন, এর পর অংশটা আর পাইলাম না। এখন খালি মনের মধ্যে আফসোস যে মানে কেন নাই। এখন হইতে পারে মানে ওটা কোনো বইয়ের লেখা ছিল না, ওটা হচ্ছে হাতে কলমে লেখা ছিল। তো কোনো বইয়ের লেখা ছিল না, হাতে কলমে লেখা ছিল। এখন কোনো বইয়ের লেখা হলে আমি বইটা কিনে ফেলতাম, এখন হাতে কলমে লেখা, তার মানে কেউ না কেউ একজন বের করছে। এখন আমি কেন বের করতে পারতেছি না, আমার মাথার মধ্যে খালি এটাই ঘুরতেছে। এখন এখন এমনও তো হইতে পারে ভাই, ফ্রেন্ডের কাছ থেকে আমি ঠোঙ্গার কাগজগুলো চাইতে পারছি, এখন মামা কত লোক টিএসসি তে বিক্রি করতেছে, এমনও তো হইতে পারে কোনো লোক ঠোঙ্গা নিয়ে মনে করেন যে মানে কোন নিয়ে ঝালমুড়ি নিয়ে চলেও গেছে। এখন সবারই কি আমার বলা সম্ভব, ভাই আপনার ঠোঙ্গাটা দেন, ঠোঙ্গাটা দেন, এটা কি বলা সম্ভব? সবাই সম্ভব না। তো বন্ধুরা মনে করেন আবার গানে মত্ত হয়ে গেছে, কিন্তু আমার মাথায় এটাই খালি ঘুরতেছে যে স্বর্গনরক বিরোধার্থক দ্বন্দ্ব কেউ একজন বের করছে, কিন্তু শাওন স্যার বের করতে পারে না এখন পর্যন্ত। আমার মাথায় খালি এটাই ঘুরতেছে যে আমি পারতেছি না কেন। পরে ওখান থেকে গান শেষ করে বাসায় আসলাম। তখন যত ব্যাকরণ বই ছিল, তখন ব্যাকরণ বই খুব একটা বেশি ছিল না, অল্প কয়েকটা ব্যাকরণ বই ছিল। তো অল্প কয়েকটা ব্যাকরণ বই ছিল, যে কটা নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করলাম। তো তখন কটা ছিল, তখন 14-15টা ব্যাকরণ বই ছিল। তো ব্যাকরণ বই নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করলাম। তো ঘাটাঘাটি শুরু করলাম, রাত্রেবেলা যত বই আছে সব বইয়ের মানে এই স্বর্গনরক অংশটা বের করে ব্যাখ্যা নিয়ে বোঝার চেষ্টা করলাম। সব উদাহরণ মানে বিরোধার্থক আর বিপরীতার্থকের খাতায় লিখলাম, সিঙ্ক্রোনাইজ করলাম, কোনো না কোনো একটা না একটা টপিক ভাবি, একটা না একটা টেকনিক ভাবি, সেই টেকনিক দিয়ে মিলানোর চেষ্টা করলাম। একবার ভাবলাম যে মরার পরে লোক স্বর্গে যায়, কেউ ইয়াতে যায়, ওটা কি বলে, নরকে যায়। তো যে স্বর্গে যায় সে নরকে যেতে পারে না, যে নরকে যায় সে স্বর্গে যেতে পারে না, এই জন্য বিরোধার্থক। তো পরে আবার চিন্তা করলাম, তাহলে যে ধনী সে গরিব না, যে গরিব সে ধনী না, এটাও তো হয়। তাহলে ধনী গরিব এটা তো বিপরীতার্থক, তাহলে ধনী গরিব কেন বিরোধার্থক হলো না? মানে যেভাবেই চিন্তা করতেছি আমি মিলাইতে পারতেছি না, বহুত ভাবে চেষ্টা করছি। তো পরে রাত্রে বেলা বই টই ছিঁড়ে সেটা রেখে দিলাম। পরের দিন সকালবেলা আম্মা আমাকে ঘুম থেকে ডাইকা তুলছে। তখন বাজে সকাল 7:30টার মতো, মানে 7:30, 8টা 9টা এরকম বাজে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো আম্মা ডাক দিছে, আম্মা ডাইকা বলতেছে, এই শাওন উঠ,
তুই জানাজে যাবি না, তোর পাশের বাড়ির মনোর আঙ্কেল মারা গেছে। আমি বললাম মনোর আঙ্কেল মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কখন মারা গেছে? পরে বলতেছে কালকে রাত 2টার দিকে। ঠিক, আমি যখন ঘুমাইছি ওই টাইমটা। তো পরে বলতেছে যে মনোর আঙ্কেল মারা গেছে। তা আম্মা বলতেছে আরে লোকটা কত ভালো ছিল। জানাজে যাবি না? তো আমি বলছি হ্যাঁ জানাজে যাবো। উঠছি, উঠার পর আম্মা বলতেছে আরে লোকটা কত ভালো ছিল। আম্মা যখনই বলছে লোকটা কত ভালো ছিল, আমি অ্যান্সার পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই কি এমন অ্যান্সার যে আম্মার লোকটা ভালো ছিল এটা বলার কারণে অ্যান্সার পেয়ে গেছেন? বলতেছি। তারপরে আম্মা বলতেছে যে কিসের অ্যান্সার? আমি বলতেছি পরে বলবো, আমি জানাজাটা পড়ে আসি। পরে জানাজা পড়ে আসছি, পরে এসে খাতা কলম নিয়ে বসছি। আম্মা বলছে খাইতে হয়, আমি বলছি খাবো পরে। জাস্ট কাগজ কলম নিয়ে বসছি, 5 মিনিটের মধ্যে আমার অ্যান্সার বেরিয়ে গেছে। আসলে কেন স্বর্গ নরক বিরোধার্থক দ্বন্দ্ব, 5 মিনিটের মধ্যে অ্যান্সার পেয়ে গেছি। এইবার আসেন ব্যাপারটা কি আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে পুরো খেলাটাই হচ্ছে ভাষাগত জটিলতা, আর কিচ্ছু না। পুরো খেলাটাই হচ্ছে ভাষা, আর কিচ্ছু না। ব্যাপারটা হচ্ছে চিন্তা করেন, আমাদের বাংলা ব্যাকরণ আসছে কোথা থেকে? সংস্কৃত থেকে। সংস্কৃত মানে কি? সংস্কৃত মানে হচ্ছে হিন্দু রীতির একটা বিশাল প্রভাব। এখন আজ থেকে 150 বছর 200 বছর আগে হিন্দু রীতির প্রভাবটা চিন্তা করেন। তখন কিন্তু মনে করেন কোন লোক যখন মারা গেছে, হিন্দুদের মধ্যে মারা গেলে তাকে কি বলা হতো? তাকে বলা হতো স্বর্গবাসী হয়েছেন। তাকে কি বলা হতো? তিনি স্বর্গবাসী হয়েছেন। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? কোন লোক যখন মারা যায় হিন্দুদের মধ্যে, তখন বলা হতো তিনি স্বর্গবাসী হয়েছেন। ডিরেক্ট মারা গেছেন বলা হতো না, বলা হতো কি তিনি স্বর্গবাসী হয়েছেন। এখনো বলে তিনি স্বর্গবাসী হয়েছেন, মানে তিনি মারা গেছেন। মারা গেছেন বুঝেই বলা হয় তিনি স্বর্গবাসী হয়েছেন। এখন মরার পরে ওই লোক স্বর্গে গেছে না মরতে গেছে আপনি জানেন? আপনি কি জানেন? জানেন না। ব্যাপারটা হচ্ছে এই সেন্সটা আমার কেন মাথায় আসছে দেখেন। ব্যাপারটা হচ্ছে কোন লোক যখন মারা যায়, সে যত খারাপ লোকই হোক না কেন, আমরা কিন্তু কখনো বলি না শালা মরছে একটা ভালো হয়েছে। আমরা কখনো বলি না। সে যত খারাপ লোকই হোক আমরা বলি আল্লাহ তুমি তার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। আল্লাহ দুনিয়ায় হয়তো সে মনের অজান্তে অনেক ভুল ত্রুটি করছে, শয়তানের রসিয়সায় পরে অনেক ভুল ত্রুটি করছে, তুমি তার ভুলগুলো ক্ষমা করে দাও, তাকে জান্নাতবাসী করো। এবং আলটিমেটলি কিয়ামতের দিন তাকে, হাসরের দিন তাকে ভালো ভাবে তুমি ট্রিট করো। তো এরকম আমরা দোয়া করি, বিকজ আমরাও চাই আমরা যখন মারা যাব তখন আমাদের সম্পর্কে মানুষ যদি এমন বক্তব্যই দেয়, মানুষ যাতে না বলে যে আলটিমেটলি এই লোকটা খুব খারাপ ছিল, আমরাও চাই আমাদের সম্পর্কে মানুষ ভালোই বলুক, তাই না? সবাই চাই আমরা। তো ব্যাপারটা হচ্ছে আম্মা যখনই বলছে যে লোকটা কত ভালো ছিল, তখন আমার মনে পড়ছে কেন, কারণ ওই লোকটা 1 সপ্তাহ আগে সিগারেট খেয়ে সিগারেটের প্যাকেট ফেলেছিল আমাদের বাড়ির উঠানে। তা আম্মা তখন অনেক চিল্লাপাল্লা করছে তার সাথে, যে আপনি যা মন চায় তা করেন, আপনি সিগারেট খান, যা মন চায় তা খান, কিন্তু আপনি সিগারেটের প্যাকেট আমার বাসার উঠানে কেন ফেলাবেন? আপনার বাসার উঠানে আপনি স্তূপ করে ফেলেন, আমার কোনো সমস্যা নাই, না আমার বাসার উঠানে কেন ফেলাবেন? তা আম্মা তখন তার সাথে অনেক চিল্লাচিল্লি করছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, 1 সপ্তাহ পর আম্মা বলতেছে কি আরে লোকটা কত ভালো ছিল। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে মারা যাওয়ার পরে সবাই কদর করাই বলে, মানে মারা যাওয়ার পরে সবাই কদর করে, বুঝতে পারছেন? মারা যাওয়ার আগে কদর নাই, মারা যাওয়ার পরে কি সবাই কদর করে। এখন দেখেন তাহলে লোকটা স্বর্গবাসী হয়েছেন, এই যে বললাম তিনি স্বর্গবাসী হয়েছেন, এখন স্বর্গবাসীর বিপরীত কি বলেন তো? স্বর্গবাসীর বিপরীত কিন্তু নরকবাসী না, স্বর্গবাসীর বিপরীত হচ্ছে মর্তবাসী। এখন মর্তবাসী মানে কি বলেন তো? মর্তবাসী মানে কি নরকবাসী? নো, মর্তবাসী মানে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি। মর্তবাসী মানে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে আছি, এরা হচ্ছে মর্তবাসী। কথা বুঝতে পারছেন? মর্ত মানে পৃথিবী, আর স্বর্গবাসী মানে হচ্ছে যিনি মারা গেছেন। স্বর্গবাসী মানে কি বলেন? যিনি মারা গেছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যিনি মারা গেছেন তার বিপরীত হচ্ছে যিনি বেঁচে আছেন, এই তো নাকি? যিনি মারা গেছেন তার বিপরীত কি? যিনি বেঁচে আছেন। এখন ব্যাপারটা খেয়াল করে দেখেন টুইস্টটা কোথায়। টুইস্ট হচ্ছে এই পাশের বাঁশি, এই পাশের বাঁশি কেটে দেন, তাহলে স্বর্গের বিপরীত শব্দ কি দাঁড়ায়? মর্ত। স্বর্গের বিপরীত শব্দ কি দাঁড়ায়? মর্ত। এখন মর্ত মানে কি? মর্ত মানে হচ্ছে পৃথিবী। বলেন মর্ত মানে কি? মর্ত মানে হচ্ছে পৃথিবী। তাহলে কথাটা বুঝেন, স্বর্গের বিপরীত শব্দ মর্ত, এটা যেমন রাইট, আবার স্বর্গের বিপরীত শব্দ নরক, এটাও কিন্তু রাইট। বোথ অফ দেম দুইটাই রাইট। স্বর্গের বিপরীত শব্দ মর্ত, এটাও রাইট, স্বর্গের বিপরীত শব্দ নরক, এটাও রাইট। বোথ অফ দেম দুইটাই রাইট। বাট দুইটা রাইট হলেও এখানে বুঝতে হবে মর্ত আর নরক এই দুটো কি সেম জিনিস? বলেন মর্ত আর নরক কি সেম জিনিস? নো, দিস আর নট দ্য সেম। এন্ড দিস ইজ দ্য রিজন যে স্বর্গ মর্ত বা স্বর্গ নরক কেন বিরোধার্থক দ্বন্দ্ব, বিকজ বিপরীতার্থক যে দ্বন্দ্ব সমাসগুলো আছে এটাতে বিপরীতার্থকে একদম টু দা পয়েন্ট এক্সাক্ট বিপরীত শব্দগুলো বসে। যেমন দেখেন সুখের এক্সাক্ট বিপরীত শব্দ দুঃখ, জীবন এক্সাক্ট বিপরীত শব্দ মরণ, হাসি এক্সাক্ট বিপরীত শব্দ কান্না, লেনদেন দেনা পাওনা, উপরে নিচে ডানে বামে, আলো অন্ধকার, ঘরে বাইরে, মানে আলটিমেটলি ভীতু সাহসী, একদম এক্সাক্ট বিপরীত শব্দগুলো পাচ্ছেন আপনি। কিন্তু বিরোধার্থকে কখনো এক্সাক্ট শব্দগুলো হয় না।
দেখেন দায়ের বিপরীত শব্দ কখনো কুমড়া না, দা দিয়ে কুমড়া কাটা হয় বিধায় বলে দা কুমড়া। এখন মনে করেন আপনি দা দিয়ে কুমড়া কাটবেন না, আপনি বটি দিয়ে কাটবেন, তাহলে কি আপনি বলবেন বটি কুমড়া? ডেফিনেটলি না, আপনি দা কুমড়াই বলবেন, কারণ এটা বাগধারার শব্দ, বাগধারার শব্দ পরিবর্তন করা যায় না। এখন মনে করেন আমি বটি দিয়ে কাটবো না, আমি মনে করেন কুমড়াই কাটবো না, আমি কাটবো লাউ, এখন আপনি কি বলবেন? দা লাউ, দা আলু, দা সিম, দা পটল, দা বরবটি, দা ভেন্ডি। আপনি তো আপনি তো আর দা আলু, দা পটল, দা ভেন্ডি বলবেন না, কারণ আপনি ওই দা কুমড়া বিরোধার্থক, কারণ দায়ের সাথে দায়ের বিপরীত শব্দ কুমড়া এরকম বোঝাচ্ছে না, দা দিয়ে কুমড়া কাটা হয় অর্থাৎ দায়ের সাথে কুমড়ার একটা মানে বিরোধ সম্পর্ক আছে, এই কারণে এটাকে আপনি বলতেছেন কি দা কুমড়া। দেখেন ওহি মানে সাপ, নকুল মানে বেজি, তার মানে সাপের বিপরীত শব্দ কিন্তু বেজি না, সাপের সাথে বেজির শত্রুতা আছে। কারণ এখন দেখেন সাপ দেখলে তো ঈগল পাখিও ছবল দেয়, তার মানে সাপের সাথে তো ঈগল পাখিরও শত্রুতা আছে। সাপ দেখলে ব্যাঙও ভয় পায়, কারণ সাপ ব্যাঙ খেয়ে ফেলে, তার মানে সাপের সাথে ঈগলের শত্রুতা আছে, সাপের সাথে ব্যাঙের শত্রুতা আছে, সাপের সাথে বেজির শত্রুতা আছে। তাহলে সাপ দেখলেই যে মানে সাপের বিপরীত শব্দ যে বেজি, ব্যাপারটা কিন্তু এরকম না, সাপের সাথে বেজির শত্রুতা আছে, বিরোধার্থক। সাপ নেউল, নেউল মানেও একই কথা, বেজি। তো স্বর্গ নরক, এই জন্যই দেখেন স্বর্গের একদম টু দা পয়েন্ট এক্সাক্ট বিপরীত শব্দ নরক না, স্বর্গের বিপরীত শব্দ নরকও হয়, স্বর্গের বিপরীত শব্দ মর্তও হয়। এন্ড দ্যাট ইজ দ্য রিজন যে স্বর্গ নরক বিপরীতার্থক না, কারণ এটা এক্সাক্ট বিপরীত শব্দ, এটা বিরোধার্থক দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? দেখেন এই একটা জিনিস বুঝানোর জন্য আল্লাহ ওই রাইতে আমার পাশের বাড়ির এক আঙ্কেলরে মাইরে এলাইছে। চিন্তা করছেন না আল্লাহ আমাকে কতটা ভালোবাসে? আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তিনি হয়তো কোইন্সিডেন্টে মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার সাথে আমার এটার সূত্র আবিষ্কারও রিলেটেড। তো ব্যাপারটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। এ পর্যন্ত কি বুঝছো ভাই তোমরা? ভাই আপনার বাংলা নিয়ে এত গবেষণা কখন আর কিভাবে শুরু হলো জানার খুব ইচ্ছে। ওকে ফাইন, সেটা পরে আরেকদিন বলবো, সমস্যা নাই। ভাবি মিলনার্থক, ভাই বোন হচ্ছে এটাও মিলনার্থক দেওয়া যায়, ভাই ভাবি তো মিলনার্থক অবশ্যই, ভাই বোন এটাও মিলনার্থক দেওয়া যায়, এটা হচ্ছে মনে করেন একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে, সেই হিসেবে মিলনার্থক দেওয়া যায়, বুঝতে পারছেন? যে চা বিস্কুটের মতো বিয়ের সম্পর্ক থাকতে হবে, বাধ্যতামূলক না। হ্যাঁ, গুড কোশ্চেন। একজন কোশ্চেন করছে ভাইয়া তাহলে জান্নাত জাহান্নাম কি হবে? ভেরি গুড কোশ্চেন। যদি প্রশ্ন করে জান্নাত জাহান্নাম কি হবে, যদি প্রশ্ন করে জান্নাত জাহান্নাম কি হবে, ডেফিনেটলি জান্নাত জাহান্নাম অবশ্যই বিপরীতার্থক হবে। জান্নাত জাহান্নাম বললে অবশ্যই বিপরীতার্থক শব্দ হবে। এখন শুন কেন? বিকজ জান্নাত এন্ড জাহান্নাম বোথ অফ দেম আর আরবি শব্দ, এবং এই দুইটাই আরবিতে এক্সাক্ট বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কথা বুঝতে পারছেন? জান্নাতের বিপরীত শব্দ কিন্তু কি? জাহান্নাম। জান্নাতের বিপরীত শব্দ কিন্তু দুনিয়া না আরবিতে। দুনিয়ার বিপরীত শব্দ আরবিতে হচ্ছে আখিরাত। এই জন্য দেখবেন যে আরবিতে একটা এরকম মানে উক্তি আছে, হাদিস মনে হয় এটা, যে আর দুনিয়া মাজরা আতুল আখিরাত, মানে হচ্ছে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। এরকম ছোটবেলা পড়ছি আমরা, আমরা তো যখন আয়াত পড়তাম, ইয়া পড়তাম, তো আর দুনিয়া মাজরা আতুল আখিরাত, মানে ব্যাপারটা হচ্ছে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, অর্থাৎ আপনি আখিরাতে সেটারই ফল পাবেন দুনিয়ায় আপনি যেটা করবেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে ওখানে দুনিয়া বিপরীত শব্দ হচ্ছে আখিরাত, আখিরাত বিপরীত শব্দ হচ্ছে দুনিয়া। তো জান্নাতের বিপরীত শব্দ কিন্তু আরবিতে ঠিক জাহান্নামী, আবার জাহান্নামের বিপরীত শব্দ জান্নাত, তার মানে ওইটা এক্সাক্ট। সো দিস ইজ ওয়াই জান্নাত জাহান্নাম বলে এটা বিপরীতার্থক দিবেন। কিন্তু স্বর্গ এটা তৎসম শব্দ, আবার নরক এটাও তৎসম শব্দ, তো আবার মর্ত এটাও তৎসম শব্দ। তো স্বর্গের বিপরীত শব্দ নরক হয়, স্বর্গের বিপরীত শব্দ মর্ত হয়। এই জন্য স্বর্গের বিপরীত এক্সাক্ট ওয়ার্ড মর্ত বা নরক না বিধায় স্বর্গ নরক বা স্বর্গ মর্ত যাই বলুক আপনি দিবেন বিরোধার্থক দ্বন্দ্ব। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি ক্লিয়ার। ভাই বাংলা নিয়ে এত গবেষণা কিভাবে শুরু হলো আপনার? ভাই ওকে, আপনাকে একটা জিনিস দেখাই, ওয়েট।
ক্লাস চলে, ক্লাস চলে। ওকে, আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শুনেন, যে কোনো কিছু আসলে পড়ালেখার উপরে কিছু নাই, মানে স্টাডি করবেন, স্টাডি ছাড়া আপনি কোনো কিছু জানতে পারবেন না। এবং স্টাডির প্রতি ভালো লাগা থেকেই হচ্ছে আপনার ভালোবাসাটা তৈরি হবে, সেটা যদি না থাকে তাহলে হবে না। এখন আসেন কেন বললাম কথাটা, আমি নিয়ত করছি ইনশাল্লাহ আগামী সেশনে আমার যে অন্বেষণ বই বা ইনশাল্লাহ সামনে সাহিত্য নিয়ে যে বই করব, সেটার মধ্যে ইনশাল্লাহ আমি যখন যে কাজ করি আমি চেষ্টা করি বাংলাদেশের বেস্ট কাজটা করার জন্য। হয়তো আমি মার্কেটিং টার্গেটিং কম করি, এই জন্য আমার বই কম সেল হয়, ঠিক আছে, কিন্তু আমি আমি যখন যে কাজটা করি আমি চেষ্টা করি আমি মার্কেটের বেস্ট কাজটা করার জন্য। এ কারণে মানে সামনে আমার অন্বেষণ বইতে যারা বিসিএস এর স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেকেরই ডিমান্ড ছিল একটা অনেক বছর যাবতই, যে স্যার আপনার একটা সাহিত্যের বই লেখেন। এখন এই সাহিত্যের বই নিয়ে কাজ করার জন্য ইতোমধ্যে বই কালেক্ট করা শুরু করছি, এবং শুধু এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমার শুধু সাহিত্যের বই কালেক্ট করা হয়েছে কত টাকার জানেন? অ্যাপ্রক্সিমেটলি প্রায় 42,000 টাকার আমি সাহিত্যের বই কিনছি। প্রশ্ন হচ্ছে স্যার কি বই কিনছেন 42,000 টাকার? শুধু নজরুলের এই বইটা, এই বইটার দাম হচ্ছে 6,000 টাকা। এখানে টোটাল নজরুল সমগ্র নজরুলের বাংলা একাডেমি থেকে মানে নজরুল ইয়া থেকে প্রকাশিত, মানে ইনস্টিটিউট থেকে প্রকাশিত যত বই আছে নজরুলের টোটাল 17 খণ্ড। এই টোটাল 17 খণ্ড বই মনে করেন প্রত্যেকটা এখানে আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে করেন এই যে নজরুল সমগ্র, নজরুল সমগ্র 10, 10, 11, 12, 13, 14, মোটামুটি প্রায় মনে করেন 17 খণ্ড আছে এখানে টোটাল। তো ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি ওই বাজারের প্রচলিত 10টা বই মানে গাইড বই পড়ে আমি বই লিখবো, আমি ওইরকম না। আমার টার্গেট হচ্ছে আমি এক্সাক্ট নজরুল কি লিখছে, নজরুলের কোন গল্পের চরিত্র কে, আমি গল্প বইরা শিখবো। আমি জিনিসটা কেন আমি মানে একটা আরেকটা গাইড বই পড়ে শিখবো, কথা বুঝেন নাই? আমি আরেকটা গাইড বই পড়ে কেন শিখবো? আমি নজরুলের গল্প বইরা শিখবো, যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মূল থিম কি, আমি এটা কেন আরেক বই পড়ে শিখবো? আমি ডিরেক্ট অগ্নিবীণা কাব্যগ্রন্থ পড়বো, তাহলে আলটিমেটলি এটা জীবনও আমি ভুলবো না। আমার টার্গেট হচ্ছে এটা, কথা বুঝতে পারছেন? আমি মনে করেন মানে আলটিমেটলি ইনশাল্লাহ সাহিত্যের জন্য যে বই করব আশা করি ইনশাল্লাহ ওটা আনবিটেবল হবে, কথা বুঝতে পারছেন? এরকম মনে করেন শওকত ওসমানের এতগুলা, ঠিক আছে, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম এক বক্স, সব রেডি আমার বাসায়। এখন খালি পড়াশোনা চলবে, পড়াশোনা চলবে, কাজ চলবে, পড়াশোনা চলবে, কাজ চলবে, কথা বুঝতে পারছেন? এখন শুধু পড়াশোনা, আর কিছু না। ওকে ফাইন স্যার, ক্লাসটা আগায় নেন প্লিজ। এত প্রশ্নের উত্তর দিয়ে গেলে আমাদের আপনার আমাদের দুজনের সময় সংকট, মার্চ এপ্রিলই। হুম, এটা ঠিক। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ওকে আমরা সামনের দিকে যাই, আসেন। এরপর আসেন তাহলে, ব্যাপারটা হচ্ছে আমরা সামনের দিকে আগাই, আসেন তাহলে সামনের দিকে আগাই। আমরা ছিলাম হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিরোধার্থক দ্বন্দ্বের মধ্যে ছিলাম, আমরা পরের পয়েন্টে যাই, আসেন পরের পয়েন্টে যাই। আচ্ছা, সেটা হচ্ছে কত নম্বর ছিলাম? 3 নম্বর পয়েন্টে ছিলাম। 4 নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আসেন, সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব হচ্ছে ব্যাপারটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব হচ্ছে এরকম যে, সমার্থক দ্বন্দ্ব হচ্ছে এরকম যে, যে কোনো শব্দ আপনি যদি সমার্থক এক্সাক্ট সমার্থক শব্দটা থাকে তাহলে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এক্সাক্ট সমার্থক শব্দ থাকলে সেটাই কি, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, কথা বুঝতে পারছেন? যে কোনো শব্দ যদি সমার্থক শব্দ এক্সাক্ট থাকে, যেমন মনে করেন সমার্থক শব্দের মধ্যে কি কি থাকতে পারে, যেমন মনে করেন ভয় ডর, ভাই ভয় যা ডরতা। যদি বলি বন জঙ্গল, তাহলে বন যা জঙ্গলতা, বন যা জঙ্গলতা। যদি বলি সমর্থক শব্দ ভয় ডর বন জঙ্গল, যদি বলি সোহাগ, তাহলে এবার খেয়াল করেন আদর যা সোহাগতা, আদর যা সোহাগতা। যদি বলি ভয় ডর বন জঙ্গল আদর সোহাগ, যদি বলি এরকম যে আদর সোহাগ, অথবা মনে করেন জামা কাপড়, তাহলে জামাও যা কাপড়তা, ঠিক আছে, জামাও যা কাপড়তা। যদি বলি মাথা মুন্ডু, মাথাও যা মুন্ডু হতা, মাথাও যা
মুন্ডুওতা, ঠিক আছে। যদি বলি কলকারখানা, তাহলে কলজা কারখানাইতা, কলকারখানা, কলজা কারখানা হতা, ঠিক আছে। তাহলে কলকারখানা, খেয়াল করেন, মাথামুন্ডু কলকারখানা, আচ্ছা মাথামুন্ডু কলকারখানা, আদর্শ আগ, ভয় ডর, বন জঙ্গল, জামা কাপড়, এগুলো সব হচ্ছে সমার্থক, ঠিক আছে। লোকজন, দেখেন লোকজা জনতা, লোকজা জনতা, ওকে। হাট বাজার, হাট যা বাজারতা, হাট যা বাজারতা, ঠিক আছে। তাহলে এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। শর্টকাট টেকনিক যদি বলি, তাহলে শর্টকাট টেকনিক হচ্ছে, শর্টকাট টেকনিক কি বলেন তো? শর্টকাট টেকনিক হচ্ছে সকল সমার্থক শব্দ, সকল সমার্থক শব্দ, সকল সমার্থক শব্দ, যত সমার্থক শব্দ আছে সব, সব হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন পরের পয়েন্টে যাই আমরা। 5 নম্বর পয়েন্ট আসেন। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব। আচ্ছা, প্রায় সমার্থক দ্বন্দ্ব জিনিসটা কি? খেয়াল করেন, প্রায় সমার্থক দ্বন্দ্ব, ওকে। প্রায় সমার্থক দ্বন্দ্ব জিনিসটা কি খেয়াল করেন। প্রায় সমার্থক দ্বন্দ্ব, এটার ব্যাপারটা হচ্ছে, প্রায় সমার্থক দ্বন্দ্বের ব্যাপারটা হচ্ছে যেটা সমার্থকের মতো কিন্তু ডিরেক্টলি সমর্থক না, এটাকে বলবো আমরা প্রায় সমার্থক। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেটা সমার্থকের মতো কিন্তু ডিরেক্টলি সমর্থক না, সেটা হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব, ঠিক আছে। যেমন কি আসেন, সমর্থকের মতো কিন্তু মানে পুরোপুরি সমর্থক না, যেমন যেমন মনে করেন কাপড় চোপড়। তাই এবার খেয়াল করেন, কাপড় আছে কিন্তু চোপড় নাই, তাহলে কাপড় চোপড়। আমি যদি বলি নৌকা টৌকা, তাহলে খেয়াল করেন নৌকা আছে টৌকা নাই, তাহলে এবার খেয়াল করেন নৌকা টৌকা। যদি বলি তক্তা মক্তা, তাহলে এবার খেয়াল করেন তক্তা আছে মক্তা নাই, তাহলে তক্তা মক্তা, নৌকা টৌকা, কাপড় চোপড়, ঠিক আছে। এগুলো সব কি বলেন? প্রায় সমর্থক দ্বন্দ্ব। যদি বলি চাটা, যদি বলি চাটা, ভাত টাত, ঠিক আছে, ভাত টাত, তাহলে এবার খেয়াল করেন চাটা, ভাত টাত, নৌকা টৌকা, তক্তা মক্তা, কাপড় চোপড়, ঠিক আছে। এগুলো সব হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। বলেন এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, হাড়ি পাতিল সমার্থক দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? হাড়ি পাতিল সমার্থক দ্বন্দ্ব। পাগল টাগল হ্যাঁ হবে, শপিং টপিং হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। তাহলে হাড়ি পাতিল, শপিং টপিং, কাপড় চোপড়, নৌকা টোকা, তক্তা মুক্তা, চাটা, ভাতটা, এগুলো সব কি প্রায় সমর্থক দ্বন্দ্ব। এখন প্রায় সমর্থক দ্বন্দ্বের টেকনিক কি লিখেন। প্রায় সমর্থক দ্বন্দ্বের টেকনিক, এখানে আবার একটা মানে বিশাল বিষয় আছে, সেই ব্যাপারটা একটু বলি। প্রায় সমর্থক দ্বন্দ্বের টেকনিকটা ব্যাপারটা হচ্ছে এরকম যে সমস্ত পদের প্রথম অংশ, সমস্ত পদের, সমস্ত পদের প্রথমাংশ, প্রথমাংশ বাস্তবে বিদ্যমান, প্রথমাংশ বাস্তবে বিদ্যমান, প্রথমাংশ বাস্তবে বিদ্যমান, সমস্ত পদের প্রথমাংশ বাস্তবে বিদ্যমান। তবে তবে দ্বিতীয়াংশ, তবে দ্বিতীয়াংশ বাস্তবে বিদ্যমান নয়, তবে দ্বিতীয়াংশ বাস্তবে বিদ্যমান নয়, বাস্তবে বিদ্যমান নয়। খেয়াল করেন, সমস্ত পদের প্রথম অংশ বাস্তবে বিদ্যমান কিন্তু দ্বিতীয়াংশ বাস্তবে বিদ্যমান নয়, দ্বিতীয়াংশ বাস্তবে বিদ্যমান নয়। এই যে দেখেন, কাপড় আছে চোপড় নাই, নৌকা আছে টৌকা নাই, তক্তা আছে মক্তা নাই, ভাত আছে টাত নাই, চা আছে টা নাই। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে প্রথম অংশ বাস্তবে বিদ্যমান, দ্বিতীয় অংশ বাস্তবে বিদ্যমান নয়। তবে এখানে একটা কথা আছে, তবে মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় যার দুটি অংশ বাস্তবে বিদ্যমান, সেটাও লিখে রাখেন। তবে মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, তবে মাঝে মাঝে, তবে মাঝে মাঝে এমন কিছু, মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব, এমন কিছু প্রায় সমার্থক দ্বন্দ্ব, তবে মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব, প্রায় সমর্থক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তবে মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় যার দুটি অংশই বাস্তবে বিদ্যমান, যার দুটি অংশই বাস্তবে বিদ্যমান, দুটি অংশই বাস্তবে বিদ্যমান, যার দুটি অংশই বাস্তবে বিদ্যমান, ওকে। তবে মাঝে মাঝে এমন কিছু প্রায় সমর্থক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় যার দুটি অংশই বাস্তবে বিদ্যমান। তাহলে খেয়াল করেন, আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে তবে দুটি অংশ বাস্তবে বিদ্যমান। আচ্ছা এখন যেমন কি
দুটি অংশ বাস্তবে বিদ্যমান, যেমন যেমন এরকম কিছু উদাহরণ দেখি আমরা একটু। যেমন দেখেন পোকামাকড়, ভাই পোকাও আছে মাকড়ও আছে, মাকড় মানে মাকড়সা, পোকাও আছে মাকড়ও আছে, মাকড় মানে মাকড়সা। এরকম আমি যদি বলি দেখেন রাস্তাঘাট, তাহলে এবার দেখেন রাস্তাও আছে ঘাটও আছে, রাস্তাও আছে ঘাটও আছে। আচ্ছা পোকামাকড়, রাস্তাঘাট, অলিগলি, খেয়াল করেন অলিগলি, ঠিক আছে, পোকামাকড়, রাস্তাঘাট, অলিগলি, তারপর হচ্ছে রাস্তাঘাট, অলিগলি, দেন হচ্ছে কীট পতঙ্গ, খেয়াল করেন কীট পতঙ্গ, কীট পতঙ্গ, কীটও আছে পতঙ্গ আছে। কীট মানে হচ্ছে যেটা উঠতে পারে না, আর পতঙ্গ মানে যেটা উঠতে পারে। তাহলে পোকামাকড়, রাস্তাঘাট, অলিগলি, কীট পতঙ্গ, দেন হচ্ছে মনে করেন পোকামাকড়, রাস্তাঘাট, অলিগলি, দেন হচ্ছে ধুতি চাদর, দেন হচ্ছে ধুতি চাদর। দেখেন ধুতি পরে পায়ে, চাদর পরে গায়ে, তাহলে দুইটাই কিন্তু বাস্তবে বিদ্যমান। কিন্তু এই দুইটা হচ্ছে কি বলেন, এই দুইটা হচ্ছে প্রায় সমর্থক, মানে জামার মতো, কিন্তু জামা হলেও দুইটা এক জিনিস না, বা দুইটা এক জায়গায় পড়ার জিনিস না, এই কারণে এটাকে আমরা প্রায় সমর্থক বলতেছি। তাহলে খেয়াল করেন পোকামাকড়, রাস্তাঘাট, অলিগলি, কীট পতঙ্গ, ধুতি চাদর, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব, এগুলো সব হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব। মানে নর্মালি প্রায় সমর্থক দ্বন্দ্বের উদাহরণগুলো এরকম হবে যে একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না, তবে দুইটাই যদি বাস্তবে বিদ্যমান হয়, এটা এমনও হতে পারে। তো দুইটি বাস্তবে বিদ্যমান থাকবে, এমনও থাকতে পারে। ভাত কাপড়, এটা কি হবে? হ্যাঁ এটাও হবে, কোনো সমস্যা নাই। কারণ এটা তো আমরা কথায় কথায় বলে ফেলি না যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিছি, তাহলে ভাত কাপড়, তাহলে ভাত কাপড় ব্যাপারটা কি, এটাও তো কথায় কথায় বলে ফেলি। মানে যেটা আমরা কথায় কথায় বলে ফেলি সেটা হচ্ছে কি বলেন, প্রায় সমর্থক দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন? প্রায় ভাত কাপড় না, আরে ভাই কথায় কথায় বলে ফেলি, হ্যাঁ এটা ঠিক আছে, কথায় কথায় বলে ফেলি ভাত কাপড়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাত আর কাপড় এটা তো ভিন্নার্থক শব্দ যোগে। এটা মনে করেন এই প্রায় সমর্থক না, এই যে এখন দেখাবো ভিন্নার্থক শব্দ যোগে, এটা এখন দেখাবো একটু পরে, সেটা দেখবেন প্রায় সমর্থক দ্বন্দ্ব যোগ হবে, এটা হচ্ছে ভিন্নার্থক শব্দ যোগে, বুঝতে পারছেন? যেমন ভাত কাপড়, ঠিক আছে, যেমন তালা চাবি, ঠিক আছে, ডাল ভাত, এটা হচ্ছে ভিন্নার্থক শব্দ যোগে। ডাল ভাত, ডালের বিপরীত শব্দ কিন্তু ভাত না, আবার ডালের সমর্থক ভাত না, ডালের প্রায় সমর্থক ভাত না, তাহলে ডাল ভাত ভিন্নার্থক। এরকম ভাত কাপড় ভিন্নার্থক, মানে যেগুলা আমরা বলি কিন্তু আলটিমেটলি মনে করেন যে এটা একটা সাথে একটা কোনো দিক দিয়ে কোনো শর্তেই মানে লজিক্যাল না, সেটাকে আমরা বলি ভিন্নার্থক শব্দ যোগে গঠিত, বুঝতে পারছেন? চাদর মিলনার্থক কেন নয়? আচ্ছা ধুতি চাদর মিলনার্থক নয় এই কারণে, কারণ ব্যাপারটা হচ্ছে ধুতি মানেই যে চাদর, আর চাদর মানেই ধুতি, মানে ধুতি চাদরকে রিপ্রেজেন্ট করে আর চাদর ধুতিকে রিপ্রেজেন্ট করে, ব্যাপারটা এরকম না। কেন? কারণ ধুতি তো সর্বজনীন, সরি চাদর তো সর্বজনীন, সবাই ব্যবহার করে, কিন্তু ধুতি তো মানে নির্দিষ্ট, মনে করেন যে হিন্দু জাতির যারা আছেন বেসিক্যালি তারাই ব্যবহার করেন। সাধারণত কিন্তু ধুতি মুসলমানরা বা অন্য জাতির মানে ইয়ারা পড়ে না, সাধারণত লোকজনরা পড়ে না ধুতি, সাধারণত কিন্তু মানে হিন্দু জাতির যারা আছেন বা হিন্দু শ্রেণীর যারা আছেন তারাই পড়েন, তাই না? ধুতি কি মুসলমান শ্রেণীর কেউ পড়েন? সাধারণত পড়েন না। ঠিক আছে, এখন হয়তোবা আপনি মানে পায়জামার স্টাইল যদি ধুতি স্টাইলে বানান সেটার হিসাব আলাদা, বাট নর্মালি মুসলিমরা সাধারণত ধুতি স্টাইলটা পরে না, কিন্তু চাদর তো সর্বজনীন, সবাই ব্যবহার করে। তাহলে ধুতি আর চাদর এটা কি একে অন্যের মানে পরিপূরক এরকম বোঝাচ্ছে? মানে চাদর পরলে এটার সাথে ধুতি পরতে হবে ব্যাপারটা কি এরকম না, সেই কারণে মিলনার্থক না। হ্যাঁ দয়া মায়া, এটাও হয় দয়া মায়া, দয়া মায়া, দয়া মায়া, এটা আমরা অনেক সময়, হ্যাঁ এখানে এটাও আমরা অনেক সময় মিলনার্থক বলে থাকি, কিন্তু দয়া মায়া এক এক জিনিস না। দেখেন দয়ার মায়া এক জিনিস না, কারণ বা খেলাধুলা, এটাও কিন্তু প্রায় সমর্থক, খেলাধুলা, ঠিক আছে, খেলাধুলা, খেলাধুলা, দয়া মায়া খেলাধুলা। এখন দেখেন দয়ার মায়া এক জিনিস না, আপনি একটা ফ্রেন্ডকে 500 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে মায়া করে দিচ্ছেন, আর আপনি একটা গরিবকে 500 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে দয়া করে দিচ্ছেন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে আপনি দয়া করছেন, এটা তো আপনার সোয়াব হইছে, আপনি এই টাকাটা আর ফেরত পাবেন না। আর মনে করেন মায়া করছেন যেটা, মানে ফ্রেন্ডকে দিচ্ছেন যেটা, এই টাকা মানে আপনার কোনো সোয়াব তো হয়ই নাই, আপনি এই টাকা ফেরত পাওয়ার আশা করবেন কিন্তু আপনি ফেরত পাবেন না, বুঝতে পারছেন? ফ্রেন্ডরে দিচ্ছেন, এই টাকা আপনি ফেরত পাওয়ার কোনো চিন্তা ভাবনা করেন না, এই হচ্ছে কাহিনী। আচ্ছা অনিক রায়, আপনি যে কথাটা বলছেন আমার সেটা মাথায় আছে, আমরা সেটা অবশ্যই সেই দিকে সেভাবেই আগাচ্ছি।
আমরা সেভাবেই আগাচ্ছি। আমরা কিন্তু সাহিত্য নিয়ে আপাতত আলোচনা করছি না, বা করলেও সেটা আলাদাভাবে করব। প্রতিনিয়ত আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু ব্যাকরণের উপরেই হচ্ছে। ওকে অনিক ভাই, আপনাদের ইনশাল্লাহ এই যে সামনের 15 তারিখ মানে জানুয়ারি 15 মধ্যে আপনাদের মানে আপনাদের ব্যাকরণ পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাসও বাকি থাকবে না, এর আগেই কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন? সাইফ হাসান বলছে করজে হাসানা, ও সোয়াব হবে, ফ্রেন্ডরে দিছেন এই জন্য সোয়াব হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, হইতে পারে। মানে এটার হয়তো বা হাদিসের কোনো ইয়া থাকতে পারে, টার্মস থাকতে পারে। আচ্ছা ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রায় সমর্থ পর্যন্ত গেছে, 5টা গেল আমাদের। 6 নম্বর আসেন। 6 নম্বর হচ্ছে লিখেন এক শেষ দ্বন্দ্ব। 6 নম্বর কি ভাই? 6 নম্বর হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। এখন আসেন এক শেষ দ্বন্দ্ব জিনিসটা কি? এক শেষ দ্বন্দ্ব এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে লিখেন পরপদের প্রাধান্য বেশি থাকবে। কি থাকে ভাই? লিখেন পরপদের প্রাধান্য বেশি। কি যন্ত্রণা! লিখেন পরপদের প্রাধান্য বেশি থাকবে, পরপদের প্রাধান্য বেশি, পরপদের প্রাধান্য বেশি। যেমন পরপদের প্রাধান্য বেশি, যেমন যেমন মনে করেন আমি যদি বলি যে যেমন মনে করেন আমি যদি বলি জায়া ও পতি, তাহলে এবার খেয়াল করেন জায়া ও পতি সমান সমান হচ্ছে দম্পতি। বলেন জায়া ও পতি কি ভাই? জায়া ও পতি হচ্ছে দম্পতি। বলেন জায়া ও পতি এটা কি? এটা হচ্ছে দম্পতি। আচ্ছা এবার তাহলে খেয়াল করেন, তাহলে দেখেন পতি ওয়ার্ডের প্রাধান্যটা বেশি। আচ্ছা এরপর দেখেন আমি যদি বলি সে তুমি ও আমি, আমরা, সে তুমি ও আমি, তাহলে এবার খেয়াল করেন সে তুমি ও আমি সমান সমান কি? সমান সমান হচ্ছে আমরা। তাহলে এবার দেখেন আমরা ওয়ার্ডটা তৈরি হয়েছে কিভাবে? আমি পদের প্রাধান্যটা এখানে বেশি। কখনো শুনছেন মানুষরা বলতে সে তুমি ও আমি তোমরা ফুটবল খেলবো? এটা হয়? বা আমি বাদ দেন, সেও তুমি তারা ভালো ছেলে, এটা হয়? না, সেও তুমি তোমরা ভালো ছেলে। বা সে তুমিও আমি আমরা ফুটবল খেলবো, সে তুমিও আমি আমরা ফুটবল খেলবো না বলে সে তুমিও আমি তারা ফুটবল খেলবে, এটা হয়? হয় না। বুঝছেন ব্যাপারটা? ওকে ফাইন, তাহলে জায়া ও পতি দম্পতি, আর সে তুমিও আমি আমরা, এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এগুলো কি হবে বলেন? এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। কনসেপ্টটা কি ক্লিয়ার? এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। আচ্ছা এবার আসেন, এবার আসেন আচ্ছা সে তুমি আমি আমরা, তারপর জায়াপতি দম্পতি। এখন এখানে একটা ব্যাপার আছে, সে তুমি আমি আমরা জায়াপতি দম্পতি, এটা তো আপনারা দেখলেন। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া, যেহেতু আপনার মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া পরপদের প্রাধান্য যেহেতু বেশি বললেন, কথাটা বুঝছেন? পরপদের প্রাধান্য যেহেতু বেশি বললেন, তাহলে এটাকে আমি কেন ওই এটাকে কেন আমি কর্মধারায় বা তৎপুরুষ বা দ্বিগু সমাস বলবো না? এটাকে কেন আমি দ্বন্দ্ব সমাস বলবো? দ্বন্দ্ব সমাস মানে তো উভয় পদের প্রাধান্য থাকবে। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝেন। আমি বলছি পরপদের প্রাধান্য বেশি, বলি নাই পরপদ প্রধান। বলছি পরপদের প্রাধান্য বেশি, বলি নাই পরপদ প্রধান। ব্যাপারটা হচ্ছে পরপদের প্রাধান্য থাকবে কিন্তু পূর্বপদ প্রাধান্য আছে। যেমন কি? যেমন দেখেন ভাই, দম্পতি হইতে গেলে আমার কিন্তু জায়াও লাগবে, পতিও লাগবে। জায়া মানে কন্যা, পতি মানে স্বামী। দম্পতি করতে গেলে আমার অবশ্যই জায়া আর পতি অর্থাৎ স্বামী স্ত্রী দুইটাই লাগবে। আমি কি শুধু বলতে পারবো পতি ও পতি দম্পতি? ইন্নালিল্লাহ, তবা তবা, এটা বাংলাদেশে হয় না। এটা ইন্ডিয়ায় লাইসেন্স আছে, বাট বাংলাদেশে এটার কোনো লাইসেন্স নাই। জায়া ও পতি দম্পতির আসলে হয় না, কথা বুঝতে পারছেন? তো জায়া ও পতি, সরি, পতি ও পতি দম্পতি, এটা বাংলাদেশে লাইসেন্স নাই, দোয়া করি লাইসেন্স না পাক। তাহলে ব্যাপারটা হচ্ছে পতি ও পতি দম্পতি হয় না, তাহলে দম্পতি করতে গেলে আমার জায়া কি লাগবেই। কথা বুঝতে পারছেন? দম্পতি করতে গেলে জায়া কি বলেন? লাগবেই। তাহলে জায়া ও পতি দম্পতি, তার মানে এখানে জায়া শব্দের প্রাধান্য আছে কিন্তু পতি একটু উপরে, এই কারণে পতির প্রাধান্যটা বেশি। এরপর দেখেন সে তুমিও আমি, এখানে তিনটারই প্রাধান্য আছে, সেও আছে তুমিও আছো আমিও আছি, কিন্তু শব্দটাতে আমি পদের প্রাধান্যটা বেশি। কিন্তু তার মানে এই না যে সে আর তুমি নাই। আমি একা কখনো আমরা হবো না। আমি কি একা বলতে পারবো আমি আমিও আমি আমরা? আমি একা কখনো আমরা হব না। তো সে তুমি সবাই মিলেই আমরা, কিন্তু আমি পদের প্রাধান্যটা বেশি, কারণ এটা পরপদ। কথা বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা তুমি আমিও সে, এটা কি নিত্য সমাস হবে ভাইয়া? হ্যাঁ হবে, ওটা নিত্য সমাস হবে। মানে আমরা, এটা নিত্য সমাস হয়, কিন্তু নিত্য সমাস নিয়ে আমরা তো এখন আলোচনা করতেছি না, যখন আলোচনা করবো তখন বুঝাবো।
ভাইয়া সে তুমি আমি এটাকে সিরিয়াল বলতে হবে নাকি উল্টাপাল্টা বললেও হবে? অনেক জায়গায় দিচ্ছি উল্টাপাল্টা দেওয়া। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, সে তুমি আমি মনে রাখবেন বাংলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা সবসময় 3-2-1 এই স্ট্রাকচারটা ফলো করবেন। 3-2-1 যদি মনে করেন আমি না থাকে তাহলে সেও তুমি তোমরা, সে ও তুমি তোমরা, বুঝতে পারছেন? কারণ পরপদের প্রাধান্যটা বেশি হবে। সে ও তুমি তোমরা বা সে তুমি ও আমি আমরা, এই প্রাধান্যটা বা এই স্ট্রাকচারটা ফলো করা উচিত। তবে নিত্য সমাসের ক্ষেত্রে আমরাতে আবার এই স্ট্রাকচার ফলো করা হয় না, সেটার হিসাব আলাদা। ওইটা নিত্য সমাস নিয়ে আমরা যখন আলোচনা করবো তখন বলবো। কথা বুঝতে পারছেন? জায়াপতি দম্পতি আমার বই নিপাত নিষিদ্ধ দেওয়া। সাব্বির হাসান ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মানে ডাইরেক্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। নিপাত নিষিদ্ধ দেওয়া, আল্লাহ মাফ করুক। ওকে, আচ্ছা আমি যেটা বলছি সেটা এইভাবেই হবে, একশেষ দ্বন্দ্ব সমাস হবে। পরপদের প্রাধান্য বেশি, জায়াপতি দম্পতি, সে তুমি আমি আমরা, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস, এগুলো পরপদের প্রাধান্য বেশি। আচ্ছা এরকম দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে? জায়াপতি দম্পতি, সে তুমি আমি আমরা। আচ্ছা এখন আসেন আমরা চলে যাই 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টের নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বলেন 7 নম্বর পয়েন্টের নাম কি? বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব জিনিসটা কি? বহুপদী দ্বন্দ্ব বলতে বোঝায় যে দ্বন্দ্ব সমাসের মধ্যে দুইয়ের অধিক পদ থাকবে। মানে এতক্ষণ আমরা আলোচনা করেছি যতগুলো দ্বন্দ্ব সমাস নিয়ে, তার প্রত্যেকটার মধ্যে দুইটা পদ ছিল। যেমন মনে করেন যে বাবা মা, চা বিস্কুট, নানা নানি, দাদা দাদি, ফুপা ফুপু, খালা খালু, ঠিক আছে, স্বর্গ নরক দেহ, তারপর হচ্ছে মনে করেন সবগুলোর মধ্যে কি ছিল? দুইটা পদ ছিল। কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, দুইয়ের অধিক পদ থাকবে। এখন দুইয়ের অধিক পদ মানে কি? এটা 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, ঠিক আছে? ওকে, এটা অনেক পদ থাকতে পারে। কথা বুঝতে পারছেন? আচ্ছা এইবার দেখেন, এইবার ব্যাপারটা হচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে আহ বহুপদী দ্বন্দ্ব, তার মানে আমরা কি থাকতে পারে? যেমন দেখেন আমি যদি বলি বহুপদী দ্বন্দ্বের মধ্যে, যেমন মনে করেন আহ, রাজা, না যদি বলি সাহেব বিবি গোলাম, তাহলে এবার খেয়াল করেন, সাহেব বিবি গোলাম, যদি বলি সাহেব বিবি গোলাম, তাহলে এবার দেখেন পদ কয়টা? 3টা, সাহেব বিবি গোলাম, ঠিক আছে? এরকম আর কি হতে পারে? যদি বলি নাক কান গলা, আপনি দেখবেন রাস্তায় বেরোলে অনেক সময় পোস্ট মানে বিভিন্ন লিফলেট পান না, নাক কান গলা বিশেষজ্ঞ, ঠিক আছে, নাক কান গলা বিশেষজ্ঞ। আবার অনেক সময় দেখবেন কিছু লোক আছে এরকম পোস্টারও পাবেন, আমরা আগে ফার্ম গেটে পাইতাম, নাক কান গলা কইজা গুদ্দা ব্যবসা বিশেষজ্ঞ। মানে মনে করেন যে মাথাতে শুরু কইরা একদম পায়ের নখ পর্যন্ত পুরো সবকিছুর বিশেষজ্ঞ, ঠিক আছে? মানে একদম মনে করেন ব্রেইন, মাথা, ঠিক আছে, চোখ, নাক, কান, দাঁত, মুখ, কলজা, গুদ্দা ব্যবসা, ঠিক আছে, হার্ট, সবকিছুর বিশেষজ্ঞ। এরা বিশেষজ্ঞ না, এরা হচ্ছে বিশেষ অজ্ঞ, সেটার কাছে না যাওয়াই ভালো। যাই হোক হোয়াটএভার, তাহলে নাক কান গলা বিশেষজ্ঞ। তারপর হচ্ছে চন্দ্র সূর্য তারা, ঠিক আছে, বা চাঁদ তারা সূর্য, যদি বলি চাঁদ তারা সূর্য, ঠিক আছে, চন্দ্র সূর্য তারা বা চাঁদ তারা সূর্য, চন্দ্র সূর্য তারা বা চাঁদ তারা সূর্য, চাঁদ তারা সূর্য, এগুলো সব কি বলেন? এগুলো সব হচ্ছে দুইয়ের অধিক পদ আছে। তাহলে দুইয়ের অধিক পদ আছে বিধায় এটা কি হবে? এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। দুইয়ের অধিক পদ আছে বিধায় এটা কি হবে? এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। দুইয়ের অধিক পদ আছে বিধায় এটা কি হবে? এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে সাহেব বিবি গোলাম, নাক কান গলা, চাঁদ তারা সূর্য, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এখন এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে, স্যার এগুলো যদি বহুপদী দ্বন্দ্ব হয় তাহলে সে তুমি আমি, এটা কেন একশেষ দ্বন্দ্ব হইলো? এটা কেন বহুপদী দ্বন্দ্ব হইলো না? বিকজ দেখেন ভাই, সে তুমি আমি এটা কিন্তু ব্যাস বাক্য। ব্যাস বাক্যের মধ্যে 3 পদ কেন? 300 পদ থাকলেও এটা আমার দেখার বিষয় না, আমার সমস্ত পদটাকে সেটা দেখার বিষয়। এখানে তো আমার সমস্ত পদটাই হচ্ছে এইটা, সাহেব বিবি গোলাম, এটা সমস্ত পদ, এটা তো ব্যাস বাক্য না। হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে ভাই এটা সমস্ত পদ যদি এটা হয় ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হচ্ছে সাহেব বিবি ও গোলাম, নাক কান ও গলা, চাঁদ তারা ও সূর্য, দ্যাটস ইট। কিন্তু এটা তো ব্যাস বাক্য না, সমস্ত পদ, এবং সমস্ত পদের মধ্যে দুইয়ের অধিক পদ থাকবে বিধায় সেটাকে আমরা বহুপদী বলবো। ব্যাস বাক্যের মধ্যে দুইয়ের অধিক পদ আছে বিধায় তাকে আমরা মানে ইয়া বলবো না, মানে বহুপদী দ্বন্দ্ব বলবো না। তাহলে তো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ওটার মধ্যে তো 3টা পদ আছে, সিংহ চিহ্নিত আর আসন, তাহলে ওটাকে কি আমরা বহুপদী দ্বন্দ্ব বলবো? না।
আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, হাত পা নাক মুখ চোখ, হ্যাঁ এগুলো হবে, কোনো সমস্যা নাই। দুইয়ের অধিক পদ থাকলে সেটা বহুপদী দ্বন্দ্ব। শেষ, 7 নাম্বার শেষ। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কি? 8 নাম্বার হচ্ছে অলুক দ্বন্দ্ব। বলেন 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব জিনিসটা কি? অলুক দ্বন্দ্ব এটা খুবই 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 ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখেন। অলুক দ্বন্দ্ব খুবই 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 ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট এটা এত ইম্পর্টেন্ট যে আমরা এখন পড়বো না, আমরা এটা পরে শিখবো। সো লিখে রাখেন পরে শিখবো। কেন পরে শিখবো? কারণ হচ্ছে অলুক টোটাল 3টা সমাস আছে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। সো যখন আমরা কোনো একটা অলুক শিখবো তখন একসাথে 3টা অলুক শিখবো। সেই কারণে আজকে আমরা অলুক দ্বন্দ্বটা শিখবো না, এটা আমাদের বাকি রইলো। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ক্লাসে পড়বো। দ্বন্দ্ব সমাসের পরে আমাদের আগামীকালকের ক্লাসে তো আবার বাকি সমাস নিয়ে আলোচনা আছে। তো ধারাবাহিকভাবে আমরা সমাস যখন শেষ করব তখন দেখবেন একদম ইন টোটাল যখন সমাস শেষ হয়ে যাবে তখন দেখবেন এটা আপনার পড়া হয়ে গেছে। আপাতত এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন এখানে। এখানে কিন্তু পরে শিখবো, কিন্তু জায়গা রাখার প্রয়োজন নাই, এটা নিয়ে কোনো জায়গা রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আসেন 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা কি? 9 নম্বর পয়েন্ট লেখেন নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। 9 নম্বর পয়েন্ট লেখেন নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্বটা কি খেয়াল করো ভাই। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব ব্যাপারটা হচ্ছে এরকম যে, যে দ্বন্দ্ব সমাসটা ব্যাকরণের নিয়ম মানে না সেটাকে বলে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। যেমন এরকম, আচ্ছা এখানে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব কয়টা আছে ভাই? নিপাতনে সিদ্ধ মানে যেটা ব্যাকরণের নিয়ম মানে না। যেটা ব্যাকরণের নিয়ম মানে না সেটা নিয়ম দিয়ে পড়াতে যাওয়ার চেষ্টা করাটাও বোকামি। সেই কারণে আমি আপনাকে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্বের 4টা উদাহরণ দিচ্ছি, যেটা বিভিন্ন বই ঘেটে ঘেটে আমি পাইছি। সেই 4টা উদাহরণের বাইরে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস নাই। আপনি নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস পড়লে এই 4টা মনে রাখলে চলবে, এই 4টার বাইরে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস আসবে না পরীক্ষায়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন তাহলে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস কি কি। আসেন 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে অহ ও রাত্রি। অহ ও রাত্রি হওয়ার কথা ছিল অহরাত্রি, কিন্তু এটা হয়ে গেছে অহরাত্র। সো এই কারণে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। দেন হচ্ছে অহ ও নিশা, হওয়ার কথা ছিল অহনিশা কিন্তু হয়ে গেছে অহর্নিশ, হয়ে গেছে অহর্নিশ। সেই কারণে এটা নিপাতনে সিদ্ধ হয়ে গেছে অহর্নিশ। হওয়ার কথা ছিল অহনিশা কিন্তু হয়ে গেছে অহর্নিশ, এটার জন্য এটা নিপাত নিষিদ্ধ। দেন হচ্ছে দিবা ও, দেন হচ্ছে দিবা ও রাত্রি। দিবা ও রাত্রি হওয়ার কথা ছিল দিবারাত্রি কিন্তু হইছে দিবারাত্র, এ কারণে এটাও নিপাত নিষিদ্ধ। দিবারাত্র এটাও নিপাত নিষিদ্ধ। ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে কুশ ও লব। কুশ ও লব হওয়ার কথা ছিল কুশলব কিন্তু হইছে কুশীলব, হইছে কুশীলব, এ কারণে এটাও নিপাত নিষিদ্ধ। হইছে কুশীলব, সো এটাও নিপাত নিষিদ্ধ। সো অহরাত্রি, অহরাত্র, অহ অনিশা, সরি অহ অনিশা, অহ অনিশা, অহর্নিশ, দিবা ও রাত্রি, দিবারাত্র, কুশ অলব, কুশীলব, এই 4টা পড়েন, এই 4টার বাইরে কখনো আসবে না। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে এই 4টার বাইরে কখনো পরীক্ষা আসবে না। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? অহরাত্রি, অহরাত্র, দিবা ও রাত্রি, দিবারাত্র, অনিশা, অহর্নিশ, কুশ অলব, কুশীলব। সবাই কি ক্লিয়ার ভাই? কারো কোনো কোশ্চেন আমাকে একটু জানান। জাকারিয়া আদনান জীবন, এটা কি লিখলেন ভাইয়া? নাকি দ্বন্দ্বগুলো পড়বো নাকি ধ্রুব, এর মানে কি? কিছুই বুঝলাম না কি লিখছেন। ওকে, জি ভাই, ক্লিয়ার 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 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের সমাস নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই থাক। আমরা ভেবেছিলাম আজকে আমরা কর্মধারা নিয়ে আলোচনা করব, কিন্তু আসলে অনেক ডিটেলস আলোচনা করেছি। 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে আমাদের ক্লাস। আমরা আপাতত কর্মধারা নিয়ে আলোচনাটা না শুরু করি, আমরা আগামীকালকে কর্মধারা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস আছে, আগামীকালকে 31 তারিখ, আগামীকালকে আমাদের ক্লাস আছে। তো আগামীকালকের ক্লাস কিন্তু রাত্রেবেলা নিব, ইনশাল্লাহ রাত্রেবেলা নিব। আমরা হচ্ছে আগামীকালকে 31 তারিখ, তো আবার রাত্রেবেলা নিলে আপনারা প্রবলেম আছে। রাত্রেবেলা তো আপনারা 12টার পরে হ্যাং আউটে যাবেন, এই করবেন সেই করবেন, আরো অনেক কাজ করবেন। 8 থেকে 10টা পর্যন্ত আমার আবার বিসিএস কনফিডেন্সের একটা ক্লাস আছে। তাহলে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত নিব।
6টার পরে 6টা থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস নেই। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে ক্লাস নেব। কালকে সন্ধ্যা 6টায় ক্লাস নেব, ঠিক আছে? কালকে সন্ধ্যা 6টায় ক্লাস নেব। মাহাতির বলছে ভাইয়া বিশেষ বিশেষ স্মরণ স্মরণ এগুলো পড়বো, লাগবে না, লাগবে না, কোনো সমস্যা নেই, লাগবে না। ওকে ফাইন। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই ক্লিয়ার, আজকে এ পর্যন্তই ক্লিয়ার। সমাজ নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই ক্লিয়ার। আর আমার এই গ্রুপে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমি তাদের গ্রুপে আবারও এখনই আরেকটা লাইভ ক্লাস শুরু করতেছি আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা নিয়ে, ঠিক আছে? ওকে, বাকি সবার জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আজকের মধ্যে এখানে ইতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।